এবারের নির্বাচন বোধ হয় সব দিক থেকে একটু অন্যরকম। যদি আরো গভীরে ঢুকে বলি, বামেদের দিক থেকে নিশ্চিতভাবেই একেবারে অন্যরকম। আলিমুদ্দিন যেমন অলরেডি একটা স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছে এবং সেই স্ট্র্যাটেজিকে মিট করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন বামপন্থী মানুষেরা। মজার ব্যাপার কি জানেন, এই বামপন্থীদের ভিড়ে বেসিক্যালি অভিজ্ঞ এবং তরুণদের ভিড়ে তিন চির তরুণ তরুণীকে দেখা যাচ্ছে। প্রথম জনের নাম যদি বিমান বসু হয়, দ্বিতীয় জনের নাম যদি মীরা ভট্টাচার্য হয়, তাহলে তৃতীয় জনকে তিনি আমার সঙ্গে আজকে আছেন রমলা চক্রবর্তী, সুভাষ চক্রবর্তীর স্ত্রী। এই পরিচয়টা শুধু দিলে হবে না, একই সঙ্গে রমলা চক্রবর্তী নিজেও রাজনীতির এক মহিরুহ। রমলাদি, আপনাকে বেঙ্গল পলিটিক্সে স্বাগত। আমার নাম অভিষেক সেনগুপ্ত। প্রথমে আমি একটা জিনিস দিয়ে আমি শুরু করতে চাইছি, সেটা হচ্ছে যে আপনার মুখোমুখি বসাটা একটা প্রিভিলেজ আমাদের কাছে। আপনি এমন প্রজন্মের মানুষ, আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে। তো ওই শিক্ষার জায়গা থেকে একটা জিনিস প্রথমে শুরু করতে চাই। আপনি ৮০-র ওপর বয়স আপনার, আপনি এখনো কিসের টানে, কিসের নেশায়, কিসের মোহে এখনো আপনি মিছিলে ছুটে বেড়াচ্ছেন? দেখো, এটা তো নেশা নয়, এক হচ্ছে আশা বলতে পারো, বিশ্বাস বলতে পারো, ভরসা বলতে পারো। আচ্ছা। আর সবচাইতে বড় কথা হচ্ছে আদর্শ। যে আদর্শ নিয়ে সমাজ পরিবর্তনের যে আদর্শ নিয়ে ছোট থেকে এত বুড়ো হলাম, সেই আদর্শকে বাদ দিয়ে তো চলতে গেলে পরে মনুষ্যত্বের কি বোধটা আর থাকে? কাজে যে মূল্যবোধ নিয়ে, যে আদর্শের মূল্য নিয়ে মানুষের কাছে সেই এতগুলো বছর পেরিয়ে এসেছি, সেটাকে বাদ দিয়ে চলবো কি করে? সেই ভরসা আশাতেই আছি, বিশ্বাস নিয়ে। আপনি বেশ কয়েকটা মিছিলে গিয়েছেন, বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন, মানুষের কাছাকাছি পৌঁছেছেন। আপনাকে দেখলে কোথাও কোথাও মানুষের মনে বলও তৈরি হয়। তো আপনি নিজে পালস কি বুঝছেন, কি মনে হচ্ছে এবার কি ফলাফল হতে পারে? দেখো, মানুষের তো বিচিত্র মন। তাদের সাধারণ মানুষরা যারা রাজনীতিতে একেবারে মানে শপথ নিয়ে রাজনীতি করে না, এই মানুষের সংখ্যাটাই তো বেশি। আর তারাই হচ্ছে জনপ্রতিনিধি তৈরি করবে, সরকার তৈরি করতে তারা সবচাইতে বেশি ভূমিকা যাদের। তাদের কাছে পৌঁছানোর প্রশ্নে যে অন্যদের যে সুযোগ সুবিধাগুলো আছে, অন্য যে দলরা আছে, তাদের মতন সেই সুবিধে বামপন্থীদের, আমাদের সেই সুবিধাটা কম নেই। আজ তোমার মুখে শুনলাম, তুমি বললে যে যে লড়াইটা হচ্ছে, সেই লড়াইতে বামপন্থীরা একটা জায়গাতে আসছে, তুমি শুরু করলে সেইটাকে দিয়ে। কিন্তু তোমার মিডিয়া, কর্পোরেট মিডিয়া, এরা তো কেউ যে তৃতীয় কোনো শক্তি আছে বলে মনে করে না। লড়াইটা হচ্ছে তৃণমূল আর বিজেপির লড়াই দেখানো হচ্ছে, মক ফাইট দেখানো হচ্ছে, যা কিছু সবই ওদের মধ্যে, যা এক নয় ও, না হলেও। সেই জায়গায় এই তৃতীয় বিকল্প শক্তি, সেই শক্তি যাকে শূন্য 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 বলে আহত করার চেষ্টা করা হয় সমস্ত সময়ে, সেই শূন্য থেকেই তো সংখ্যাটা শুরু হতে শুরু করে। কাজেই বা ৭৭-এ যখন বামফ্রন্ট সরকার আসে, তখনও প্রায় সেই শূন্য অবস্থাতেই ছিল। কিছু ছিল আমাদের, কিন্তু আমরা তো ভোট বয়কট করার ফলে সন্ত্রাসে সেক্ষেত্রে শূন্যই ছিল। তা সেখান থেকেই তো বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হয়েছে। কাজেই এবারে মানুষের মধ্যে, মানুষ যে ঠেকে শিখছে, দেয়ালে পিঠ ঠিকে গেছে মানুষের। আজকে এত লুট, এত অন্যায়, এত অত্যাচার, এত বঞ্চনা, এত মিথ্যা প্রতিশ্রুতি, প্রতারণা, মানুষের রুজি রোজগার, শিক্ষার এই অব্যবস্থা, এই সমস্ত কিছু, পরিযায়ী শ্রমিক যে চাকরি পাচ্ছে না, কোনো শিল্প বা কোনো নতুন সম্ভাবনা নেই, শিক্ষা ব্যবস্থা থেকে ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছে। এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে এই তৃণমূলের প্রতি মানুষের যে একটা ক্ষোভ দীর্ঘদিন ধরে দানা বাঁধছে, তার একটা বহিঃপ্রকাশ এবারে আছে বলেই অনেকের মতো আমারও সে কথা মনে হচ্ছে যে সেই বহিঃপ্রকাশটা আছে। এবং বিশেষ করে এই যে এত দুর্নীতিতে তৃণমূল, তার জেলখাটা মন্ত্রী যারা, তারাই আবার আজকে
প্রার্থী হয়ে মানুষের সামনে দাঁড়াচ্ছে। এই যে যত প্রয়োজনই মানুষের থাকুক, যত সমস্যাই থাকুক, কিন্তু এই চেহারাটাকে মানুষ আজকে আর সহ্য করতে পারছে না। যদিও সেই জায়গায় পরিত্রাতা হিসেবে বিজেপি সে শূন্যস্থান পূরণ করার জন্য ছুটে আসছে, যে তৃণমূলের যতটুকু ফাঁক ফোকর আছে সেটাকে সে ভর্তি করে দিয়ে যদি এইবারে তারা মুখোমুখি হতে পারে, তারা সরকার তৈরি করতে পারে, যেন তৃণমূল না হলে তৃণমূলের বিকল্প বিজেপি, এইরকম একটা জায়গায় মানুষকে নিয়ে আসছে। সেই ক্ষেত্রে বিজেপির যে বিভেদমূলক কাজ, তার যে ধর্মীয় প্রবণতা, তার যে হিন্দু হিন্দু করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার যে প্রচেষ্টা, এটাকেও পশ্চিমবাংলার মানুষ খুব ভালো চোখে দেখছে তা কিন্তু নয়। একটা ধর্মীয় জিকে তুলছে, যেটা ওরা ধর্ম ধর্ম করছে, আবার তৃণমূল মুখে তার বিরোধিতা করলেও সেই একই রকমের প্রতিযোগিতা করছে ধর্মকে নিয়েও। আমি জানো তোমরা সকলে যে ওখানে যদি রাম মন্দির হয়, এখানে দীঘায় বা জগন্নাথের মন্দির হয়, দুর্গা মণ্ডপ তৈরি হয়, মহাকালের মানে গিনিস বুকের নাম তোলার জন্য মহাকালের মূর্তি তৈরি। এই যে কম্পিটিশনটা, এই কোনো কম্পিটিশনই মানুষের দুর্দশা কি করে ঘুচবে, শিল্প কি করে হবে, চাকরি কি করে হবে, বাসস্থান, মানুষের যে মৌলিক প্রয়োজনগুলো, এগুলো কি করে মিটবে, এটা না এরা ভাবছে না ওরা ভাবছে। মানুষ তো দেখছে যে সারা বছর, সারাটা সময়কাল ধরে মানুষের মিনিমাম প্রয়োজনের জন্য যে লড়াইটা, সেই লড়াইটা বামপন্থীরা করে, রাস্তায় তারাই থাকে। সেটা অভয়ার বিচার চাবার জন্যই হোক, বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে আজকে বন্ধ করে দিয়ে রেখে দিয়েছে, এবং শিক্ষার ক্ষেত্রে যে জাতীয় শিক্ষানীতির নামে যে কর্পোরেট শিক্ষা চাপিয়ে দেওয়ার ব্যবস্থা, চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, তার বিরুদ্ধেই হোক, বা আবাসনের টাকা চুরি করার জন্যই হোক, বা রাজপথে বছরের পর বছর যে ছেলে মেয়েগুলি শিক্ষার তার পাশ করেও যারা চাকরি পাচ্ছে না, যে এদের চাকরি খেয়ে নিয়েছে দুর্নীতিতে, ঘুষের টাকা খেয়ে, তাদের সমর্থনের জন্যই হোক, অথবা যখন মানুষের প্রয়োজন হয় তার স্বাস্থ্য, তার চিকিৎসা, এই যে ব্যবস্থাতেই হোক না কেন। দেখেছে যে কিভাবে আমাদের রেড ভলান্টিয়ার্সরা কাজ করেছে, যখন মানুষ কোভিডে মানে কেউ পাশের বাড়ির মানুষের খোঁজ নিচ্ছে না, কোথায় তখন স্বাস্থ্য দপ্তর, কোথায় তখন এই সমস্ত তৃণমূলের এমএলএ, মন্ত্রীরা বা জনপ্রতিনিধিরা? পঞ্চায়েত তো তুলেই দিয়েছে, কিছুই নেই সেখানে। তখন তো রেড ভলান্টিয়ার্সরা কাজ করেছে। তারা কারা? এই মানুষটাই বামপন্থীদের দেখেছে যে আজকে আইসিডিএস এর মেয়েদের তাদের বসার জায়গা থাকে না, মিড ডে মিল তাদের পয়সা, এক পয়সা তাদের বাড়ে না, তারা 10 মাসের টাকা পায়, ভাগ করে নেয় কজনে মিলে, কি সামান্য টাকা তাদের। আশা কর্মীরা থেকে শুরু করে সর্বত্র খেটে খাওয়া মানুষের পাশে, পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ, সেই সময় তাদের পাশে কারা থাকে এটা তো মানুষ উপলব্ধি করছে, আর করছে বলে তার একটা প্রতিফলন গ্রাম বাংলায় থেকে শুরু করে শহরে একটা পরিবর্তনের হাওয়া ঘুরছে। এটা চোখে অবশ্যই পড়ছে যে মানুষের মধ্যে, আমার সেদিন মানে চোখে জল এসে গিয়েছিল, এমন একেবারে সেই মানুষের মিছিল, যেন মানুষ কি এক মানে কি এক ভরসায় সেই মানুষ ছুটে চলেছে। আমার মনে হচ্ছিল যে যখন নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই সময়কালে যখন মস্কোর থেকে সাজোয়া গাড়ি ঢুকছে, জার্মানি ইয়েতে ঢুকে যাচ্ছে, যখন সেই যে মানুষের মধ্যে রাশিয়ান সোভিয়েতের সাজোয়া গাড়ি দেখে তাদের মধ্যে যে প্রাণের উল্লাস, যে বাঁচবো রে বাঁচবো মোরা, আমার ঠিক তাই মনে হচ্ছিল। আপনি তিনটে খুব সিগনিফিকেন্ট কথা বললেন, বামেদের ফিরে আসার যে আরতি, ৭৭-এর শূন্যতা এবং আপনার স্বপ্ন, খুব তিনটে সিগনিফিকেন্ট কথা বললেন। আপনি এই ৮০ ঊর্ধ্ব বয়সে আপনি কি কোথাও মনে হচ্ছে যে এইবারে আপনি অনেক বেশি মরিয়া? তার কারণ কোথাও কি মনে হচ্ছে যে 5 বছর পরে নির্বাচনে আপনি, আপনার শারীরিক অবস্থা কি থাকবে, বা আপনি কি অবস্থা থাকবেন, আপনি হয়তো যেতে পারবেন না, এটাই শেষ নির্বাচন আপনার কাছে? এটা তো বাস্তব বিষয়। কেউই আজকে কমরেড বিমান বোস আজকেও যেভাবে ছুটে বেড়াতে পারছেন, 5 বছর পরে কি কমরেড বিমান বোস পারবেন? পারবেন না। এটা তো পরম্পরা।
আজকে কি জ্যোতি বসু আছেন? জ্যোতি বসু নেই, আজকে বুদ্ধদেব ভট্টাচার্য নেই, সুভাষ আজকে অনেক সুভাষ আগে চক্রবর্তী নেই। থেমে থাকে না কিছু। আমরা একটা আদর্শ নিয়ে চলি, একটা নীতি নিয়ে চলি। হুম। এই আদর্শ, নীতি, মার্ক্সীয় তত্ত্ব যা আমাদের সমৃদ্ধ করে, হুম। আমাদের সমাজটাকে বোঝাতে শেখায়, হুম। এই সমাজটার যে পরিবর্তনের কথা আমরা ভাবি, হুম। ওটা জ্যোতি বসু যেমন ভেবেছিলেন, ওটা পি সুন্দরাইয়া যেমন ভেবেছিলেন, হুম। বিটিআর যেমন ভেবেছিলেন, প্রমোদ দাশগুপ্ত যেমন ভেবেছিলেন, আমরাও তাদের সেই ভাবনাটাই আমরাও ঠিক সেই রকম করি। আবার আমাদের পরে যারা আজকের যে নতুন ছেলে মেয়ে, তরুণ প্রজন্ম, যাদের উপর আমরা ভরসা করতে পারি, বিশ্বাস করতে পারি, মানুষ করছে তাদের উপর ভরসা বিশ্বাস, যে তারাই এটাকে তুলে নিয়ে যাবে, তারাই আরো সামনের দিকে এগিয়ে যাবে। আমি না থাকি তাতে কি এসে যায়? কিচ্ছু এসে যায় না। বিমান বসু থাকবে না, কিচ্ছু এসে যাবে না। নীতিটা আমাদের থেকে যাবে, ইচ্ছেটা আমাদের থেকে যাবে, স্বপ্নটা আমাদের থেকে যাবে। সেটাকেই সফল করবে পরবর্তী প্রজন্ম যারা, তারা। এইভাবেই তো চলে। একটা সংসারের কথা তুমি ভাবো, একেবারেই একটা তাই। সংসারে বাবা মা একটা সময় থাকে না, হ্যাঁ, তার সন্তানদের হাতে সেই সংসারকে রক্ষা করার দায়িত্ব যে দিয়ে দায়িত্ব, যায়। সেই হ্যাঁ, দায়িত্বটা তার হাতে থাকে। কাজে কিছু থেমে থাকে না, কারোর জন্য কিছু থেমে থাকে না। যদি নীতি ঠিক থাকে, আদর্শ ঠিক থাকে, উদ্দেশ্যটা ঠিক থাকে, চলার পথটাকে যদি ঠিক সরল রাখা যায়, তাহলে। একটা গল্প আমরা প্রায়শই চর্চা করি, সেটা হচ্ছে দমদম তখন বামেদের দখলে নেই। জ্যোতিবাবু তখন বেঁচে আছেন। তিনি সুভাষ চক্রবর্তী এবং অমিতাভ নন্দীকে ডেকে বলেছিলেন, তখন অমিতাভ নন্দী এবং সুভাষ চক্রবর্তীর মধ্যে একটা সামান্য একটা মনোমালিন্য চলে, এরকম একটা পরিস্থিতি তখন। আপনি ওটা ডিটেলে বলবেন। আহ, যে আমি চাই তোমরা, আমি থাকতে থাকতে তোমরা একবার দমদম পুনর্দখল করো। এই গল্পটা আসলে কি হয়েছিল একটু যদি আপনি বলেন। হ্যাঁ, এটা তো ঠিকই। সেই সময় বোধহয় দমদমটাতে আমার যতদূর মনে হয় বোধহয় তপন শিকদার ছিলেন, বা যাই হোক। তা হ্যাঁ, জ্যোতিবাবু সে কথা বলেছিলেন। অমিতাভ নন্দী তখন প্রার্থী এখানকার। হুম। এটা দেখো, আমাদের পার্টিতে মারামারি হয় না, খুনোখুনি হয় না, পার্টির মিটিংয়ে বসে বা লাঠালাঠি হয় না দরজা বন্ধ করেও, হুম। দরজা খোলা রেখে দরজা বন্ধ করে। হুম। আমাদের যেটা হয় সেটা একটা মতাদর্শগত বিরোধ থাকে কখনো, এবং আন্তঃপার্টি বিরোধ যদি না থাকে হুম। পার্টির মধ্যে, যদি, তাহলে পার্টি বড় হতে পারে না। হুম। তা বহু সময় ধরো একই উদ্দেশ্য তোমার আর আমার, কিন্তু আমি এইভাবে ভাবছি, তুমি ওইভাবে ভাবছো, একটা আলোচনার মধ্যে দিয়ে সেটা ঠিক হতে পারে। আমাদের পার্টিতে বিরোধ মানে এইরকমই। হুম। এগুলি বড় বড় করে দেখানো হয়, বহু ক্ষেত্রেই দেখানো হয়। পার্টির মধ্যে একটু যদি কোনো রকমের সন্ধান পেলে তোমরা, হুম। তাহলেই অমুকের সাথে অমুক, এই বিরোধটাকে একটা বড় করে দেখানো হয়। আমাদের পার্টিতে বিরোধটা তো ওই রকম হয় না। কে হাওলাতে কয় কোটি টাকা পেলো, হুম। কে কয়লার টাকা পেলো, কে গরুর টাকা পেলো, এইসব নিয়ে তো বিরোধ হয় না। হুম। আমাদের পার্টির মধ্যে একই একটা নীতি, এটা সেটাকে তুমি কিভাবে প্রয়োগ করবে, প্রয়োগের ক্ষেত্রে তোমার আমার মতভেদ থাকতে পারে, আমরা দুটো মানুষ, হুম। কিন্তু আলোচনার ভিত্তিতে তারপরে যেটা সিদ্ধান্ত হয় আমরা সেটা মেনে নিই, তুমিও আমিও আমিও মানি। হ্যাঁ। এই হচ্ছে আমাদের পার্টি। কাজে সেই রকম একটা কোনো বিষয় নিয়ে হয়তো মত পার্থক্য নন্দী আর সুভাষ চক্রবর্তী থাকতে পারে, এরকম হতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। তো জ্যোতিবাবু কথা বলেছিলেন যে আমি দেখে যেতে চাই যে দমদমটা যেন বামপন্থীদের হাতে এসেছে। আচ্ছা। তা সে তো লড়ালড়ি হয়েছে, তুমি দেখেছো, যান হ্যাঁ। দিয়ে খেটে সেই পুনরুদ্ধার করা হয়েছিল, হ্যাঁ। খুশি হয়েছিলেন জ্যোতিবাবু। হ্যাঁ, সেই দমদম কি এবার ফিরবে? একটা সম্ভাবনা আছে সেই দমদম, মানে লোকসভাটা পুরো না হবে এলেও, কিনা হ্যাঁ। মানে না বুঝতে পারলেও, অন্তত দমদম নর্থ দমদম আমি এই দুটোর কথা বলতে পারি, হুম। কারণ ওদিকের মানে পানিহাটি কামারহাটি ও চত্বরটা আপনি জানেন, কামারহাটিটা, বরানগরী। এখানটা আমি ভালো বলতে পারবো না, কিন্তু শুনছি যেটা, দেখছি যেটা, হুম। যে সেখানটায় মানুষ মুখার্জিও অপ্রতিরোধ, হুম। 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 সেটা যা বুঝতে পারছি। আর সেই দিক থেকে এটাতে আমরা খুবই আশাবাদী মানুষ, কারণ দেখো দমদম চিরকাল হুম। মানে বরাবর দমদম হচ্ছে বামপন্থী প্রবল। হুম। দমদম বৃহত্তর দমদম, হুম। এবং এখানটাতে তোমার যেসব কোম্পানি থেকে শুরু করে অর্ডিন্যান্স কোম্পানি, তারপরে হিজ মাস্টার্স ভয়েস হুম। থেকে শুরু করে ছোট বড়, এখানটাতে প্রচুর কারখানা, বড় বড় কারখানা, ছোট কারখানা, এবং শ্রমিক, তাদের মধ্যে
বামপন্থীদের যে কাজ সেটা যেমন ছিল, দেশ ভাগের পরে ছিন্নমূল মানুষেরা তারা যখন আসে তখন যে দমদম, যাদবপুর এবং পানিহাটি, এই তিনটে হচ্ছে উদ্বাস্তুদের যে বড় আস্তানা ছিল, পুনর্বাসনের জায়গা। ফলে হচ্ছে ওপার বাংলার থেকে মানুষ যারা এসছে তারা বন কেটে বসত করেছে এখানে। এখানটাতে তারা তাদের রুটি রুজির যে লড়াই সেটা করেছে, আশ্রয়ের লড়াইটা করেছে। শিক্ষা, কত স্কুল, বেশিরভাগ স্কুল দেখবে 55 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে স্কুলগুলোর। অর্থাৎ ওপার বাংলার মানুষ এসে এখানটায় নিজের সন্তান সন্ততির জন্য যে স্কুলগুলি তৈরি করেছে। এই যে সামগ্রিক পুনর্বাসনের এই লড়াইটা, এই লড়াইটার সাথে বামপন্থী মানুষেরা জড়িত হয়ে রয়েছে। উদ্বাস্তু আন্দোলন, বাস্তুয়ারা তাদের আন্দোলন, তার সাথে শ্রমজীবী মানুষ, এখানে কলকারখানা শ্রমিকদের আন্দোলন, এইটা একত্র হয়ে দমদম চিরদিন ছিল এখানটাতে কমিউনিস্ট পার্টির প্রাধান্য। এবং যখন কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে গেছে বা সংশোধনবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 60-এর গোড়াতেই, সেই সময়কালেও অন্য জায়গাগুলোতে যতটা খাবলা হয়েছে, দমদমটা সেইভাবে ক্ষতিগ্রস্ত এখানে হয়নি। এবং একটা সময় যখন পার্টির এই প্রমোদ দাশগুপ্ত এরা সব অ্যারেস্ট হয়ে গেছে, সেই সময়টাতে মানে ডিফ্যাক্টো রাজ্য অফিস হিসেবে দমদম পার্টি অফিসটা ব্যবহৃত হতো। কমরেড বিভূতি দেব ছিলেন, তোমরা নামও জানো না, সব বহু পুরনো কমরেড, যিনি এক সময় মানে সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন রাজ্য সম্পাদকের, সব জেলে টেলে অ্যাবসকন্ড এইরকম একটা সময়কালে। ফলে এই যে ঐতিহ্য দমদমের, সেই ঐতিহ্যটাতে এই প্রথম ধাক্কা লাগলো। এই যে গেল আর কি, জিতলো যে সে তখন শিকদার অথবা আমি ঠিক মনে করতে পারছি না, সেই সময়কালে, যেটা জ্যোতিবাবু যার পরিপ্রেক্ষিতে বলেছিলেন, বলে সেটা পুনরুদ্ধার হয়েছে। তারপরে যে ভোট টোট তার হয়নি জানোই তোমরা। এই যে এখনো এত চেষ্টা, এই যে এত কেন্দ্রীয় বাহিনী, এত কমিশনের এত নামা, উপদেশ নামা, এত কিছু করা, ঘুরে বেড়াচ্ছে সমস্ত সিআরপিরা, তা সত্ত্বেও ওই যে ব্যালট পেপারের যেগুলো ওই তোমার পোস্টাল ব্যালট নিয়ে যেখানটাতে সুযোগ পাবে সেই পোস্টাল ব্যালট নিয়ে সেখানটাতে তিক্রমবাজি চলছে। কিন্তু ইতিমধ্যে আমাদের পার্টির থেকে অলরেডি কমিশনের কাছে সেখানে প্রতিবাদ জানানো হয়েছে যে এই সমস্ত নিয়ে তালবাহানা চলছে এই সব ব্যাপারগুলো। কাজে এরা যেখানে সুযোগ পাবে সেখানটাই তো এরা দখল করার চেষ্টা করবে সব জায়গাতে। কারণ এই যে আমরা যেটা বলি বাইনারি চলছে, তোমরা জানো সবটাই। এই বেড়াল বলে মাছ খাবো না, তাই এরা আসছো না কাশি যাব। তাই এই যে তৃণমূল আর বিজেপি, ওদের মধ্যে এখন এই রকম শপথ চলছে, এইরকম লোককে দেখাবার চেষ্টাটা হচ্ছে। কিন্তু কি হবে সে তো আমরা জানি, যা চিরকাল ওরা করে এসেছে। এবং তৃণমূল লোকজন জোগাড় করতে অলরেডি তো শুরু করে দিয়েছে। এখানে ওখানে 60টার বোর্ডের এসে এত লোক জড়ো হচ্ছে, অমুক জায়গায় অত লোক জড়ো হচ্ছে। কিন্তু তাহলেও মানুষ এবার সজাগ। পুলিশ যে ভূমিকাটা নেয়, সেই ভূমিকাটা যদি পুলিশ এবার একটু সংযত হয়, কারণ এত বদলি, এত 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 কিছু হচ্ছে, তো একটু যদি পুলিশ সংযত হয়, তাহলে পরে মানুষ যদি তার নিজের ভোটটা নিজে দিতে পারে, তাহলে মানুষ এবার একটা বদলা নেবে, এটা বলা যায়। দমদমে দীপশিতার ক্ষেত্রে দেখেছি, ময়ূখ তার ক্ষেত্রে সেটা দেখেছি, যে একটা মানুষের মধ্যে ফিরে আসার যে আশা, একটা আশা জেগেছে। আচ্ছা, আপনি দীপশিতার প্রসঙ্গ তুললেন, তাই জিজ্ঞেস করছি, আপনি দীপশিতার প্রচারে আপনি গিয়েওছেন। হ্যাঁ, দীপশিতার নেত্রী হিসেবে দীপশিতাকে আপনি কিভাবে দেখছেন? মানে আপনি যেহেতু একদম, দেখো, এটা মানুষের তো দেখা পাওয়া খুব মুশকিল হয়, আমি সেই কারণে দীপশিতা তো পড়াশুনো ইত্যাদিতে দীপশিতা একটা দারুণ মেয়ে, একটা জুয়েল, একটা জুয়েল মেয়ে। এবং সে এইরকম একটা মানে সম্ভাবনা রয়েছে তার, সেই ইচ্ছে তাকে আজকে এখান থেকে ওখান থেকে সেখান থেকে সারা পৃথিবীর থেকে তার ডাক আসে। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়েও সে নিজের আদর্শের উপরে দাঁড়িয়ে থেকে সে যে লড়াইটা করছে, এই লড়াইটাই তো তার পরীক্ষা। এবং এই যে মনোভাবটাই হচ্ছে তার পরীক্ষা, যে পরীক্ষায় সে জিতে গেছে। কাজেই নেতৃত্ব তো গড়ে ওঠে। আর যে এরা এখনো
সেই জায়গাটাতে এরা গিয়ে পৌঁছতে পারেনি, কিন্তু এরাই তো পৌঁছচ্ছে, হ্যাঁ। এরাই তো পৌঁছবে। হুম। কাজেই দীপশিতা একটা আমাদের অত্যন্ত ঝকঝকে একটা উজ্জ্বল মানে সম্ভাবনা। আচ্ছা, আর আপনি আপনার এলাকায় কি দেখছেন? এখানে তো সৌম্যজিৎ রাহা রয়েছেন। দেখো, আমার এলাকায় দেখছি এখানটা তো একটা কসমোপলিটন জায়গা হয়ে পড়ে আছে জায়গাটা, হুম। কিন্তু বরাবর যেটা হয় যে বিধাননগরের নির্বাচনে এটা যেটা সেটা হচ্ছে আমরা বিধাননগর থেকে, প্রপার বিধাননগর থেকে, কিন্তু এটা সবসময় আমরা জিতে থাকি। এবং গত নির্বাচনেও হুম। এখানে গত নির্বাচন না, এই গত নির্বাচনেরটা আমি ঠিক বলতে পারবো না, যে অরুণব ঘোষ দাঁড়ালো যেবারে আর কি, আচ্ছা, 21-এ। সে, হ্যাঁ। হ্যাঁ, সেই সময়েও এখানে ৬,০০০ ভোটে লিড ছিল। তৃণমূল হেরেছে। আচ্ছা। ওই বাঙুর, লেকটাউন, আচ্ছা। ওই সমস্ত অঞ্চলগুলো, কালিন্দী, হুম। ওই রকম জায়গাগুলোর থেকে হুম। মেকআপ করে। দক্ষিণদারি আগে আমাদের একটা ভোট ব্যাংক ছিল, হুম। নতুন পল্লী, পাতিপুকুর, এই যে অঞ্চলগুলো হুম। বাবা গরিব মধ্যবিত্ত মানুষের বা সেই জায়গাগুলো, সেগুলোর থেকে আমরা জিততাম। কিন্তু বাঙুর, লেকটাউন এবং বিশেষ করে ব্যবসায়ী, বড়লোক, একটু নন বেঙ্গলি, এই সমস্ত ওই জায়গাগুলোতে, হুম। সেইখানটার থেকে আমরা হারতাম। হুম। ফলে প্রপার বিধাননগর যে আমাদের দেখলে তোমরা যে কর্পোরেশন ইলেকশনে 1500 সালে এখানে ভোট দিতে দিল না, হুম। হুম। 22 জন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হলো, এই এখানে তৃণমূলী না আশেপাশের নেতা অর্জুন সিং, পরেশ পাল সহ এরা মানে বন্দুক নিয়ে নিজেরা ঘুরে বেড়ালো বাহিনী সাথে নিয়ে। কাজেই লোক প্রতিবারই ঢোকায়, প্রতিবার বাইরের লোক এসে ভোট দেয়। আমার এখানটাতে যে এটিআইতে যে বুথ থাকে, সেই বুথে এসে প্রত্যেকবার ভোট দেয় দক্ষিণদারির থেকে, ওই কেষ্ট বলে আছে, তার লোকজন আসে, তারা এসে দখল করে ভোট দিয়ে যায়। এখন এবারে তো শুনতে পাচ্ছি যে ধাক্কানিনাদ হয়েছে অনেক আগে থাকতে, থানাগুলোকে, ওসিগুলোকে বলেছে যে এলাকায় গুন্ডা যারা যারা আছে তাদের নামের লিস্ট দাও। এখন এরা তো এদের সাথে এদেরই তো সবসময় ষাট থাকে পুলিশগুলো তাদেরকে, কিন্তু যেভাবে পুলিশের উপরেও তো এই সরিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, ওরাও একটু হয়তো কিছু কিছু লিস্ট তো দিয়েছে, আর সেই লিস্টে তো দেখলাম কিছু ধরাও পড়েছে। কিন্তু মানে কি অবস্থা তৃণমূলের, ত্রাহি ত্রাহি রব উঠে গেছে। 800 কর্মী নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে কোর্টে গেছে সেখানটাতে অ্যাডভান্স জামিন নেওয়ার জন্য। তাহলে কাদের নিয়ে এই মানে তৃণমূল দলটা, এবার সেটা মানুষ বুঝতে পারছে যে শুধু একটা ঘোষণা, শুধু একটা নির্দেশিকা, সেই নির্দেশিকায় 800 চলে গেছে তাদের অ্যাডভান্স জামিন নেওয়ার জন্যে। ফলে এই সব যদি একটু ধরপাকড় করে যদি ভিতরে থাকে মানুষ ভোট দিতে পারলে এখানটা তো খারাপ হবে না। আচ্ছা, এইটা বলতে পারি। আচ্ছা, আপনাদের এই বাড়ি 11 নম্বর ট্যাঙ্কের গায়ে আপনাদের এই বাড়ি বেসিক্যালি তো বামপন্থীদের একটা আশ্রয়স্থল হিসেবে দীর্ঘদিন পরিচিত। এই ভোটের আবহ, এত বামপন্থীদের ফিরে আসার এই আরতি, এর মাঝে আপনিও ছুটে বেড়াচ্ছেন, সুভাষদাকে মিস করছেন না? দেখো, এটা তো একটা ভোট করতে যাচ্ছি, একটা বড় প্রোগ্রাম, সুভাষদা কে আমি দেখি যে সঙ্গে সুমন যখন করে তখনও দেখি বহু আলোচনা, বহু বিষয় আসে যে সুভাষ চক্রবর্তীকে বাদ দিয়ে করতে পারে না, ভালোই মন্দই মিশিয়ে বহু আলোচনার মধ্যেই দেখি সুভাষ চক্রবর্তী আসে। আর আমরা আমাদের একান্ত কাছের মানুষ কাজকর্ম করতে গেলে পরে, যেমন একটা পারিবারিক উৎসবের দিনে, পারিবারিক কোনো দুঃখের দিনে পরিবারের একজন না থাকলে তার কথা বারবার মনে পড়ে, তেমনি এই নির্বাচন এটা আমাদের কাছে আগে ছিল উৎসবের মতন, এখন আর উৎসবের চেহারা নেই। এতে খুন খারাপি, কালকেও তো ইসলামপুরে আমাদের একজন কর্মীকে খুন করেছে তৃণমূলের থেকে, এখন খুন খারাপি ইত্যাদিতে দাঁড়িয়ে গেছে। তথাপি যে সুভাষদা থাকলে পরে যে নির্বাচনী শৈলী, তার বিবেচনা, বোধ, বুদ্ধি, এই সমস্ত কিছু নিয়ে সে যেভাবে পারতো, আমরা ঠিক কি সেইভাবে পারছি? আমরা তো পারছি না। কাজে সে অভাব বোধটা তো থাকবেই। সুভাষদা রাজনীতিতে, সুভাষদা কিংবদন্তি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অনেক ক্ষেত্রেই বলা হয় যে সুভাষদা বেসিক্যালি
বাংলার শেষ জননেতা, মানে যার ডাকে মানুষ রাস্তায় বেরিয়ে পড়তেন এবং যার মৃত্যুর পর দেখা গিয়েছিল সারা শহর, মানে রাদার আরো ভালো করে বললে সারা বাংলায় কার্যত শেষ যাত্রায় পা মিলিয়েছিল। সুভাষদাকে নিয়ে প্রচুর বিতর্কও রয়েছে। আপনি স্ত্রী হিসেবে, আপনি অর্ধাঙ্গিনী হিসেবে, আপনি সর্বক্ষণের সঙ্গী হিসেবে আপনি সুভাষদাকে কিভাবে মূল্যায়ন করেন? দেখো, সুভাষদাকে নিয়ে একটা বিতর্ক যে সুভাষদা একটু স্পষ্টবাদী। সেই বিতর্কে সুভাষদা সাদাকে সাদা কালোকে কালো বলতে ওর কম বাধ্য। এখন এই স্পষ্টবাদিতাটা খুব ভালো, কিন্তু আমার মনে হয় রাজনীতি করার ক্ষেত্রে সব সময় স্পষ্ট কথা বা তাতে ভুল বুঝতে পারে মানুষ, মানুষ নয় পার্টি ভুল বুঝতে পারে। মানুষের তো আঁকা সেভাবে করতো, কারণ মানুষ ওকে কখনো ভুল বোঝেনি। যে বিতর্কই সুভাষদাকে নিয়ে থাকুক না কেন, এটা এই বিতর্কিত করে তোলাটাও একটা পলিসি। বিতর্কিত করে তোলাটা যে একটা মানুষ তার সবটা ভালো এইটা লোক ভাবতে না পারে, তার জন্য একটা বিতর্ক তুলে দেওয়া, এই রকম একটা মানে প্রবণতা, সে মিডিয়া পক্ষ থেকেই হোক, যেভাবেই হোক না কেন, সেটা সংগঠিত হোক অসংগঠিত হোক, যাই হোক না কেন, এটা একটা ছিল। এবং এটা থাকাতে যে সুভাষদার খুব ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না। বরং এই বিতর্কের মধ্য দিয়ে যারা করেছে তারা সুভাষদার উপকারই করেছে, সুভাষদাকে আরো বেশি পপুলার করেছে। কারণ যত বিতর্ক উঠেছে ওর তত মুখ খুলেছে, তত কথা বেশি বলেছে, তাতে মানুষের কাছে বহু বিষয়ই সে ব্যাপারে পরিষ্কার হয়ে গেছে। যেমন একটা ব্যাপার তুমি দেখো, এই যে এখন এই ভোট নিয়ে হয় নাম কাটা যাচ্ছে বা এদের খবরদারি কমিশনের, এই কমিশনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সুভাষদা যেভাবে 2006-এ সুভাষদা রুখে দাঁড়িয়েছিল, যে শেষ পর্যন্ত কমিশনের থেকে ফেরত পাঠিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিল ওই কালিন্দির একটা জনসভাতে সুভাষদার একটা বক্তৃতাকে কেন্দ্র করে, এবং এই নাম কাটা, ওর প্রচুর নাম কেটে দিয়েছিল কমিশন থেকে সেই ব্যাপারটাতে নিয়ে। তা এই যে একটা সাহসিকতা এটাকে যে ও করেছিল, সেটা কিন্তু তোমার মানে একটা রেকর্ড হয়ে আছে, যে কমিশনের বিরুদ্ধে যে লড়াই করা যায় এবং সেই লড়াইটাকে কত দূর পর্যন্ত নিয়ে যাবে। সেটা যখন ও প্রথম শুরু করেছিল তখন এই ব্যাপারটাকে অনেকে ভালোভাবে নেয়নি, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে এটা ও করেছিল বলে এটা যে কত একটা ভালো দৃষ্টান্ত হয়ে রয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে। তো সেশন ছিল বোধহয় তখন। তো এই সমস্ত রেকর্ডগুলো আছে এই নিয়ে। আবার ভুল বোঝাবার কথা আছে, সুভাষদাকে নিয়ে সবচেয়ে বড় প্রচার যেটা মানে করা থাকে হয়, সেটা হচ্ছে যে বুদ্ধ ভট্টাচার্যের সাথে সুভাষদার সম্পর্কটা ভালো ছিল না। তুমি বলতে সাহস পাচ্ছ না, আমি বলছি এটাকে একটা তৈরি করে দেওয়া হয়েছে। কেন সেটা কেন হবে? সুভাষদার সাথে বুদ্ধ ভট্টাচার্যের বিরোধের জায়গা কোথায়? সে বিরোধ যদি থাকে সে তো পার্টিতে করবে, সরকারের ক্ষেত্রে তো সেটা হওয়ার কথা নয়, বা হয়নি কখনো। যদি হয়ে থাকে সেটা তো বাইরে আসেনি কখনো। আন্দাজ যে সেই বলে না যে এক খাপে কবু নাহি শোভে দুই তরোয়াল, তা যারা এটাকে লাগাতে চাইতো যে দুই তরোয়ালেরা একটু লাগিয়ে দেখা যাক, কমিউনিস্ট পার্টিতে ওদের কিছু হয় না, কাজেই বুদ্ধ বা সুভাষেরও তাতে কিছু এসে যায়নি। কিন্তু কোনো ক্ষেত্রে যেমন ধরো আজকে তো সাধারণ মানুষরা বলছে, আজকে পার্টির লোকেরাও বলছে, তাই না, যে সিঙ্গুরের প্রশ্ন, সিঙ্গুরের ক্ষেত্রে যে পলিসিটা ছিল সেই পলিসিটা নিয়ে আমার পার্টির মধ্যেও তো একটু আমার ভুল বোঝাবুঝি, পার্টির মধ্যেও তো তাও নিয়ে একটা বিরোধ ছিল তো সেই সময়কালে। কিন্তু তারপরে বিরোধটা কি হলো, যে মমতা যখন ওখানটা রাস্তা আটকে বসে রইল, এই যে মমতাকে ওখানে অ্যালাউ করা, মমতাকে ওখান থেকে তুলে দিলে সব শেষ হয়ে যেত সেই সময়কালে। কিন্তু বুদ্ধদা তার চিন্তা ভাবনা, তার যে মানে কি বলবো সৌজন্য, এই সমস্ত কিছুর মানে রুচি, এই সমস্ত কিছুতে বুদ্ধটা এটা ভাবতে পারেনি। তার মনে হয়েছে এটা ঠিক হবে না, গণতন্ত্রের উপরে একটা হস্তক্ষেপ হবে। সুভাষদা ভেবেছে যে হাজার হাজার ট্রাক নিয়ে গিয়ে ওই দুর্গাপুর হাইওয়েটাকে আটকে দিলে পরে 2 দিনে ওর উঠে চলে যাবে, ওই মাচা ভেঙে দেবে ওখান থেকে।
এই রকম ছোটখাটো ব্যাপার নিয়ে যদি তাদের মধ্যে কোনো সমস্যা থেকেও থাকে, সে তো বাইরের মানুষকে উৎসাহিত করার মতন কোনো বিষয় নয়। কাজেই এই একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে সুভাষদাকে নিয়ে। আবার কেউ সহানুভূতির ছলে বা সহানুভূতির ছলে এই বিভ্রান্তটাকে আরো জোরদার করার চেষ্টা করে যে সুভাষদার যে দক্ষতা ছিল, ক্ষমতা ছিল, সম্ভাবনা ছিল, সুভাষদাকে পার্টি তার 1 নম্বর 2 নম্বর জায়গাতে নিয়ে যেতে পারেনি, পার্টিতে সেই মর্যাদা সুভাষদা পায়নি। এই কথাটা বলে অনেকেই একটা সুশ্রী দেওয়ার চেষ্টা করে এই বিষয়টাকে নিয়ে। এখন কমিউনিস্ট পার্টিতে ওরকম হয় না। মানে সুভাষদার কোনোদিন কোনো ক্ষোভ, সুভাষদার কখনো সুভাষদার কোনো দিন না, আমি অত্যন্ত কাছের থেকে আমি দেখেছি, এটা কখনো মনেই করেনি। ওর যা কাজ ও সেটাকে, ওর দায়িত্ব, ওর কাজ হিসেবেই ও সেটাকে মনে করেছে। ও তো সেই 70, ও তো বোধ হয় 71 সালের পার্টির রাজ্য কমিটির সদস্য হয়েছে। এদের অনেক আগে। কিন্তু তাতে কি আসে, পার্টিতে ওই রকম করে দেখা হয় না। পার্টি তার প্রয়োজন, কাকে কোন জায়গায় রাখা দরকার সেটা পার্টি ঠিক বুঝতে পারে, পার্টি ঠিক করে, ওই নিয়ে কোনো ঝামেলা না। আর একটা বিভ্রান্তি সুভাষদাকে নিয়ে করার চেষ্টা, সেটা হচ্ছে ধর্মের নাম করে তারাপীঠে পুজো। হ্যাঁ, এটা করতাম আমি আপনাকে। এইটাতে আমি সত্যি খুব, আমারও খুব কষ্ট হয় যে যারা এই যে সুভাষদাকে এইভাবে একটা কালিমা লিপ্ত করার চেষ্টা করে তাদের প্রতি, যে সেই যে এর মতন, যে যীশু খ্রিস্টের মতন যে ঈশ্বর এরা জানে না এরা কি করছে। তা আমারও মনে হয় এরা জানে না যে এরা একটা শুধু একটা মানুষকে আহত করার চেষ্টা করেছে। ও থাকাকালীন, যাওয়ার পরেও, আজও যখন কোনো প্রসঙ্গে সে প্রসঙ্গটা আসে তখন আমারও ঠিক ওই রকমই কষ্ট হয়। তার কারণ আমি আমার জীবনে যত মানুষ, যত কমিউনিস্ট আমি দেখেছি, তাদের মধ্যে যাদেরকে আমি মনে করি যে তারা হচ্ছে ধর্ম সম্পর্কে একেবারে উদাসীন এবং তারা হচ্ছে সম্পূর্ণভাবে একটা নাস্তিক মানুষ, ধর্ম সম্পর্কে কোনো মোহ তাদের নেই, সুভাষ চক্রবর্তী তাদের মধ্যে অন্যতম। এই কারণে আমি বলবো যে আমি এই এত বছরের জীবনে কোনোদিন আমার বাড়িতে লক্ষ্মী, সরস্বতী, কালী, একখানা ক্যালেন্ডারের ছবিও কোনোদিন থাকতো না। বহু সাংবাদিক আমাদের বাড়িতে এসছে, পার্টির বহু লোক মানে এইসব নানান গপ্প গুলবদ শোনার পরে পরীক্ষা করতে এসছে। আমি জানি, সুভাষদা জানে যে বহু মানুষ কমরেড এসছে যে পরীক্ষা করতে সুভাষদার দিনলিপি, তার জীবনচর্চা ইত্যাদি ইত্যাদি। কত কমরেডরা থাকতো, দুপুরে সারাদিন থাকতো, খেত, চলে যেত। এই যে লোকেরা কেউ কোনোদিন আবিষ্কার করতে পারেনি যে সুভাষ চক্রবর্তী কোনো ধর্মীয় মোহ আছে। সুভাষ চক্রবর্তী তারাপীঠে, আমি বলছি তোমাকে, সেটা কোনোদিন কেউ আবিষ্কার করতে পারেনি। বরং সুভাষদা কোনো ইয়াং ছেলেরা বাড়িতে এলে পরে, বিশেষ করে পার্টির, সুভাষদা তাদের এইখানটায় হাতটা দিয়ে দেখতো যে কটা মাদুরি আছে হাতে, বলতো খোল। হাতে আংটি থাকলে পরে সুভাষদা তাদের সেই আংটিগুলিকে খোলাতো। তা এহেন সুভাষ চক্রবর্তী সে তারাপীঠে পুজো দিতে যাবে কেন? তাতে এখানে কালী ছিল, কালীকে দিতে পারতো, বা কত জায়গায় আরো কত জায়গা আছে। এই যে ইয়েতে আমরা, ওই তোমার একটা জায়গা আছে ভাইজ্যাক থেকে বেড়াতে যায় সকলে, ওই জায়গাটার নাম ভুলে গেছি আমি, ওখানে একটা খুব জাগ্রত মন্দির আছে, মানে একটা খুব সুন্দর পাহাড়ের উপরে একটা দারুণ মন্দির। তা সেখানে যখন আমরা গেছি, সেই জায়গাটাতে গেলে পুজো দিতে হবে, আর ও ভিআইপি মানুষ ধরেছে পুজো দিতে হবে। কি সাংঘাতিক অবস্থা! শেষ পর্যন্ত ওখানে আমাদের সাথে একজন বন্ধু ছিল পারিবারিক, সেই তাকে দিয়ে শেষে ওখানে পুরুষদের বলা হলো যা পারুন ওকে দিয়ে করান, আমরা চলে এলাম। মানে এরকম বহু জায়গাতে যেতে হয়। কিন্তু সুভাষদার বক্তব্য ছিল যে আমি যখন আজমির শরীফে যাই তখন ওখানটাতে গিয়ে আমাকে মাথায় ইয়ে পড়তে হয়, না হলে তো ভেতরে ঢুকতে দেয় না আজমির শরীফে। তা আমি দেখতে যাব না? আমি যখন অমৃতসরের স্বর্ণ মন্দির দেখতে যাই তখন সেখানে মাথায় আমাকে পড়ে যেতে হয়। হ্যাঁ, তা সেগুলি তো আমরা করি, সেটা ধর্মাচরণ নয়। তখন হচ্ছে আমরা পর্যটক, বেড়াতে গেছি। কি যেন তারাপীঠ, তারাপীঠে হচ্ছে সুভাষদা
মালদাতে সুভাষদার মিটিং ছিল, আচ্ছা। সেইখান থেকে মিটিং করে ফিরছে, হুম। বহরমপুর হয়ে বাড়ি আসবে। হুম। বহরমপুরে লাঞ্চ করার কথা, ওর সাথে ভাস্কর গাঙ্গুলি আরো তো লোকজন যারা ছিল ছিল, হুম। ফুটবলার ভাস্কর গাঙ্গুলি ছিল, হুম। কি প্রোগ্রামে গেছিল যেন। তারপরে ওরা যখন ফারাক্কা পেরিয়ে আসছে, সেই সময়টাতে পাইলট বলল যে আর যাওয়া যাবে না, একটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় লরি আর কি একদম উল্টে উল্টে আছে, হুম। ওখানটাতে গাড়ি যাচ্ছে না, হুম। ওটা সরাতে অনেক সময় লাগবে, তা তা কি করবেন, মালদাতেই তাহলে ফিরে যেতে হয়। তখন ভাস্কর বলল না, বললো এখানে আরেকটা রাস্তা আছে মোরগ্রাম দিয়ে, আচ্ছা। একটু ঘোরা হবে, কিন্তু তাহলে আপনার আর বহরমপুরে লাঞ্চ করা হবে না। হুম। কোথায় লাঞ্চ করবেন কি করবেন, তখন ভাস্কর বলল যে এই ওই জায়গাটার নাম কি, তারাপীঠে। হুম। বললো ওইখানটাতে একজনের একটা হোটেল আছে, সুভাষদাই ধরে পড়ে বোধহয় ওখানটাতে বা বীরভূমের ওদেরকে বলে ওখানে একটা হোটেল করেছে, বলছে আপনার উদ্বোধন করার কথা ছিল, আপনি যাননি, আপনার ছবি আছে ওই হোটেলটাতে, তাই চলুন আজকে যখন সুযোগ আছে তাহলে আমরা ওইখানটাই দুপুরে খাবো, ও খুশিও হবে। তারপর সবাই বললো চলো। তারপরে ওই মোরগ্রাম দিয়ে ওরা চলে আসে। এবার সেইখানটায় তারাপীঠটা পড়ে, হুম। তারাপীঠে সেইখানটাই ভদ্রলোকের হোটেল। আচ্ছা। ওরা সেখানে গেছে, ইতিমধ্যে তো খবর হয়ে গেছে পাইলট পুলিশ যে মন্ত্রী ওই রাস্তা নয় এই রাস্তায় যাচ্ছে, এখানটায় আবার ওরা সব ট্রাফিক ওরা ইয়ে করছে, জানাজানি হয়ে গেছে। তখন ওখানকার লোকজন যারা, তারা সব এবং এই মন্দিরের সেবাইত টেবাইত পূজারী এরা যারা। সব এসছে ওই হোটেলে, হুম। যে স্যার আপনি এসছেন, তা আমাদের এখানটাতে কোনো বাস টার্মিনাস নেই, হুম। এত মানুষ আসে এখানটাতে, যদি এখানটা একটা বাসের ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। তখন সুভাষদা বলল জায়গা আছে, জায়গা দিতে পারবেন? তার সব লোকজনরা বলল হ্যাঁ। তা সুভাষদার তো ওই অফিসার টফিসার সাথে ছিল, পুলিশ থানার ওসি টসি সব তো এসছে সব, হুম। গিয়ে ওরা বেরোলো এই দেখতে, জায়গাটা দেখতে যে কোথায়, এই এখনো সেখানটায় তারাপীঠে ওই তোমার বড় বাস টার্মিনাল, বিশাল টার্মিনাল করা আছে। আচ্ছা। তা সুভাষদা ওটা দেখে তা বললো যে এটা হ্যাঁ, তা ফাইল টাইল রেডি করুন, এই জায়গাটায় করে দেওয়া যাবে। তখন ওই সেবায়িতরা বলছে যে আপনি এসছেন একবার একটু মাকে দর্শন করবেন না? হুম। তা ও বললো যে আজকে সময় নেই, আমি একদিন আসবো, এই টার্মিনাল তো হবে, এটা উপলক্ষ করে আমি আসবো, তখন তারপরে যাব। বললো আজকে এসছেন, আজকে একবার একটু মাকে দর্শন করবেন না, আসুন। তাই বলে চলো, গেল। কারণ ওদের এত আগ্রহ, ওরা ওখানকার সেবায়িত, ওদের এত বিশ্বাস, ওরা এত ধর্মভীরু। সুভাষদা গেছে সেই লাইন দিয়ে ওখানটাতে, তারপরে হাতে ফুল দিয়েছে। এবার সেই ফুল কি করতে হবে, সুভাষদা তো হাতে নিয়ে বসে আছে, বলে দিন। সুভাষদাকে তো মাটিতে ফেলে দিতে পারে না, সে ফুলগুলোকে ছুড়ে দিয়েছে। সুভাষদার বক্তব্য হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ যে টানে, যে বিশ্বাসে নিয়ে তারা সেখানে যায়, আমি একজন জনপ্রতিনিধি, আমি তাদের সেই বিশ্বাসে আমি আঘাত করতে পারি না। এইটা ছিল সুভাষদার বক্তব্য। আর ওখানটাতে যারা একেবারে রেডিমেড হয়ে বসে আছে, তারা এটাকে নিয়ে শুরু করে দিল, হুম। এবং তককে তক্ক বাড়ে। যখন বোধহয় এবিপি আনন্দবাজারই হবে একটা কি যেন করলো টললো, ও তখন বলেছিল যে তাই যদি বলেন, হুম। সমাজটা এখনো আমরা পাল্টাইনি, সমাজটাতে কি আছে, সমাজে আমার নাম হচ্ছে সুভাষ চক্রবর্তী, হুম। আমাকে কেউ সুভাষ সিপিএম বলে না, হুম। আর চক্রবর্তী মানে আমি আগে ব্রাহ্মণ। এই যে আমি আগে ব্রাহ্মণ, এই কথাটা আনন্দবাজার এত বড় করে বার করে দিল যে আমি আগে ব্রাহ্মণ, তাইলে আমি পরে কমিউনিস্ট, ইত্যাদি ইত্যাদি। তো এইসব তর্ক বিতর্ক সুভাষদাকে ছোঁয়নি, এইটুকু তোমাকে আমি বলেই দেব। আচ্ছা। এই সম্প্রতি তবে সুভাষদাকে নিয়ে- এত এত উদার, এত প্রগতিশীল, এত মানে কি বলবো, সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে এত আবেগ আমি খুব কম কমিউনিস্টের আমি দেখেছি। আমি সাংবাদিক হিসেবে সুভাষদাকে পেয়েছি, ফলে আমি খানিকটা জানি, খুব অল্প সময় পেয়েছি, কিন্তু আমি জানি খানিকটা যে সুভাষদা, মানে আমরা সে সময় একদম বাচ্চা ছেলে, কিন্তু সুভাষদার কাছাকাছি ঘেঁষা যেত, মানে সুভাষদা কখনো প্রশ্ন করলে এড়িয়ে যেতেন না, উত্তর দিতেন। তো ফলে ওইটা আমাদের কাছে একটা প্রাপ্তির জায়গা ছিল। আমি একটা একটা এই খেলা ওরিয়েন্টেড ব্যাপারটাতে একটা প্রশ্ন আমি করবো। সুভাষদা তো এই সঙ্গে আরো একটা বড় দিক যে সুভাষদা দীর্ঘদিন ক্রীড়ামন্ত্রী ছিলেন। মারাদোনা এখানে পা রেখেছিল, এবং সুভাষদা বেসিক্যালি মারাদোনাকে গোটা, মানে যুব ভারতীতে যে অনুষ্ঠানটা হয়েছিল সুভাষদা পুরোটারই নেতৃত্বে ছিলেন, এবং একটা একটা অদ্ভুত তৃপ্তি সে সময় বাংলার মানুষ পেয়েছিল।
বহু বছর পর মেসি ঠিক মারাদোনা যেমন এখানে ঘুরতে এসেছিলেন, তেমনি মেসিও এখানে এলেন এবং এটা নিয়ে একটা চরম বিতর্ক তৈরি হলো। আপনি এই দুটো ইনসিডেন্ট আপনি দুটোই দেখেছেন, আপনার কোথায় মনে হয় সাংগঠনিকভাবে সুভাষদাকে আপনি কোন জায়গায় রাখবেন, আর এই এবারের যে মেসি বিতর্ক সেটাকে কি জায়গায়? এটা আমি বলেছি, কারণ এই ঘটনার পরপরই আমার কাছ থেকে অনেকে Reaction এসেছিল নিয়েছে। আমার। হ্যাঁ, এটা এটা তো ঘটনা না, এটা একটা বিশৃঙ্খলা। হুম হুম এটা একটা বিশৃঙ্খলা হয়েছে আসলে। এই যে মানুষকে নিয়ে চলা, হুম গণতন্ত্রীকরণ যে কথাটা, হুম সেইটা তো এদের কাছে অনুপস্থিত। হুম আমাদের যে কোনো কাজ করতে গেলে পরে সুভাষদাকে দেখেছি যে কোনো বড় কাজ করতে গেলে পরেই ও বহু মানুষকে জড়িয়ে নিত। হুম এই যে মারাদোনা আসবে, এটাকে উপলক্ষ করে একদিকে যেমন প্রশাসন, রাজ্য সরকারকে ভাবানো, হুম ডিপার্টমেন্টাল প্রশাসন, পুলিশ, হুম তাদেরকে ওয়াকিবহাল করা, তাদের সাথে মিট করা, হুম সমস্ত বিষয়টা তাদের সাথে বসে ঠিকঠাক করে নেওয়া। হুম ঠিক তেমনি করে এই যে বড় বড় ক্লাবগুলো আছে হুম তাদেরকে এর সাথে ইনভলভ করা। ছোট ক্লাব, মারাদোনা এয়ারপোর্ট থেকে এই সোনার বাংলা পর্যন্ত যে এসেছে, হুম 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 এই যে সমগ্র রাস্তাটা, আমি ছিলাম। এখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে। সে রাত্রি 10টা পর্যন্ত হুম, এরা দাঁড়িয়ে আছে, গভীর রাতে এসে মশাল জ্বালিয়ে জ্বালিয়ে তারা দাঁড়িয়ে আছে। এবং পরিকল্পনা করে আগে থাকতেই একটা স্পেশাল বাস তৈরি করা হলো, সব মানে পুরো ট্রান্সপারেন্ট, যে মারাদোনাকে ভেতর থেকে সবাই দেখতে পায় বাইরের থেকে। হুম মারাদোনা এয়ারপোর্ট থেকে এলো, হুম। একেবারে সেই শুরু করে এপাশ ওপাশ এইরকম করতে করতে পুরো তখন কলকাতা তো নেমে ওখানে পড়েছিল। রাজারহাট তাপস চ্যাটার্জি তখন সিপিএম, সিপিএম, হ্যাঁ ফলে ওখানটায় তার সংগঠন, তার মানুষ প্রচুর ছিল। হ্যাঁ তারা থেকে শুরু করে এখানে ওখানে এই বড় ক্লাবগুলোকে ধরেছে সুভাষদা, যেমন মানে ময়দানের 3টে ক্লাব হুম, তাদেরকে ইস্টবেঙ্গল যেমন মোহনবাগান, আছে হ্যাঁ। 3-4টে, হুম আর তেমনি এই সমস্ত ক্লাব হুম তাদের সংগঠন, এবং এখানকার মানে পার্টি সংগঠন, এখানকার ছাত্র যুব মহিলা, হুম এদেরকে ইনভলভ করা। হুম এই ইনভলভমেন্টের ফলে হচ্ছে কি, একদিকে পুলিশ প্রশাসন সরকার, হুম আর অপরদিকে এই সংগঠিত ক্লাব, তারা মানুষকে সংগঠিত করছে। হুম এই দত্তাবাদের মতন জায়গা, এইখানটাতে এই মানে যা মানে বাচ্চা কাচ্চা কিলিবিলি কি অবস্থা হয়ে থাকে এখানে, হুম। কি সুন্দর এরা এখানে দাঁড়িয়ে সব। আর মারাদোনা ছেলে মানুষের মতন একবার ওপাশে যাচ্ছে, একবার এপাশে যাচ্ছে, একবার বাজে একবার ওপাশে যাচ্ছে। তো কোথাও তো কোনো বিশৃঙ্খলা হয়নি হয়নি, সত্যি সেখানটাতে। হয়নি। মারাদোনা এখানে এলো, এখান থেকে মারাদোনা স্টেডিয়ামের থেকে মারাদোনা জ্যোতিবাবুর সাথে দেখা করতে ইন্দিরা ভবনে ইন্দিরা গেল। ভবনে গেলেন, হ্যাঁ। এইখান থেকে ওইখানে হুম। সেখানে গেল। হুম ওখানে সুভাষদা যায়নি, সুভাষদা মাঠেই ছিল, হুম। জ্যোতিবাবুর ওখানে আমরা ছিলাম। ওখানে মহেশতলা গেল। হ্যাঁ, মহেশতলার থেকে হুম। তারপরে এখানটাতে হুম এলো। হুম তারপরে জ্যোতিবাবুর এখানটাতে সেই মারাদোনা ছেলে মানুষের মতন জ্যোতিবাবুকে ছবি দেখাচ্ছে, আর বলছে জ্যোতিবাবুকে যে ফিদেল কাস্ত্রো আপনার বন্ধু, আপনিও আমার ফিদেল বন্ধু। কাস্ত্রো আমার বন্ধু, অতএব আপনি আমার বন্ধু। হুম। ঠিক ওই জায়গাটাতে বসে এই যে করে ওখান থেকে যে বেরুলো, হুম। কই মারাদোনাকে তো কোথাও ঠেসে ধরেনি কেউ, চেপে ধরেনি কেউ। মারাদোনা তো দিব্যিনী যে এত খুশি, এত খুশি যে মানে যেন উপচে পড়ছে খুশি। ওটা আইকনিক আর ছবি ওই আছে যে মার্সিডিজের উপর দাঁড়িয়ে। সুভাষদার সাথে তোমরা বেরোবার সময় দেখবে সুভাষদার একটা ছবি ভাইরাল সব সময় হয়, মারাদোনা আর সুভাষদার। হুম হুম আমি না বহু সময় ওই ছবিটা দেখি, ওই ছবিটার মধ্যে না দুটো মানুষ, তাদের মধ্যে যে আবেগ, তাদের যে তৃপ্তি, সেটা কি অদ্ভুত ছবিটা। মানে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হয় যে দুটো মানুষের মধ্যে যেন ভাষার এক জায়গা না থাকে, না এক জায়গাতে, কিন্তু একটা কিরকম একটা মনের ওই ছবিটার মধ্যে। তা এর কোনো জায়গায় তো ওর কোনো অসুবিধা হয়নি, কারোর দেখতেও অসুবিধা হয়নি। কাজে এটা হচ্ছে পরিকল্পনা, এটা হচ্ছে মনোভাব, এটা হচ্ছে মানে অহংকারের বাইরে যেতে হবে। আমি সব, এইটা তো করা যায় না, তাই করতে গেলে ওই অবস্থা হয় যে কি কি ধারণা নিয়ে মেসি এখান থেকে গেল। হুম। আর মানে বারবার মারাদোনা যেখানটাতে সেই কিস ছুড়ে দিচ্ছে, হুম। আর বাংলায় সে ফিরে আসবে, বাংলার জন্য তার এত ছিল, ভালোবাসা ছিল, এই সমস্ত কিছু করতে গিয়ে সে তো তোমার তার মন খারাপ করে সে চলে গেছে, গাড়ি থেকে নামবো না, এটা তো কেউ আবিষ্কার করতে পারেনি মারাদোনার। সেই কিন্তু মেসিকে আবিষ্কার করে গেছে, কি বিরক্ত হয়ে মেসি চলে গেছে। আর আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গেল ওখানটাতে। তোমার হায়দ্রাবাদ সে করে দেখাতে পারলো, আমরা পারলাম না। বম্বে করে দেখালো। আমরা গর্ব করি আমরা ফুটবলের রাজা,
পশ্চিমবঙ্গ। কাজেই এটা একটা মানে এটা তো শুধু ব্যক্তিগত খারাপ লাগা নয়, এটা সমষ্টিগত খারাপ লাগা। মানে দেশের মানে এরপরে কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের এখানে আসার ক্ষেত্রে 10বার তারা ভাববে যে কি অবস্থার মধ্যে গিয়ে তাদেরকে পড়তে হবে, রেকর্ডটা এত খারাপ হয়ে গেল। একটু আপনার প্রসঙ্গে আসি। মীরা ভট্টাচার্য এবং অঞ্জনা ভৌমিক আপনার ক্লাসমেট ছিল, কলেজে একসঙ্গে আপনারা পড়তেন। একটু বন্ধুত্বের গল্প বলুন না। দেখুন, অঞ্জনা তো খুব বেশি দিন ছিল না, কারণ অঞ্জনা সিথিতে থাকতো। অঞ্জনা এই অভিনয় করতে করতেই ভর্তি আমাদের যখন এলো তখনই ও মোটামুটি আরো কয়েকটা কি করেছে টরেছে জানো। কিন্তু অনুষ্টুপ ছন্দটা রিলিজ করলো যখন কলেজে পড়ে, তখন আমরা খুব মানে গর্বিত ছিলাম সেই জন্যে। এবং সবচেয়ে হচ্ছে ও মানে বাম মনোভাবাপন্ন ছিল অঞ্জনা, ওই জন্যই বন্ধুত্বটা হয়েছে আমাদের সাথে। আপনি কি তখন এসএফআই করেন? ওই ফার্স্ট ইয়ারে, আচ্ছা আমি ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হয়েছি। আচ্ছা, এবং সেখানটাতে তখন আমাদের প্রিন্সিপাল হচ্ছেন, মানে আপনার কি কলেজে পা রেখে ছাত্র রাজনীতি শুরু, নাকি তার আগে থেকেই? পারাখার একটু আগে, কারণ আমার বাড়িটা কমিউনিস্ট পরিবার ছিল। আচ্ছা, আমার তখন তো জয়েন্ট ফ্যামিলি থাকতো। আমার নিজের জেঠতো দাদারা 3জন, তারা জেল খাটতো রাজশাহী জেলে, যখন ইলামিত্র রাজশাহী জেলে সেই সময়ে। 5 বছর আমার দাদাকে আমি দেখিনি, জন্মের 5 বছর পরে তাকে দেখেছি। আচ্ছা, ফলে বাবা জ্যাঠামশাই আগে স্বাধীনতা আন্দোলন করেছেন, তারা কংগ্রেস মনোভাবাপন্ন ছিলেন, কিন্তু পরবর্তীকালে তারা ধীরে ধীরে মানে গান্ধীর প্রতি তাদের মনোভাব পাল্টাতে পাল্টাতে তারা শেষ পর্যন্ত বামপন্থী, তারাও কমিউনিস্ট মনোভাবাপন্ন ছিলেন। মানে আমার বাবার এমন ছিল, হিন্দি শুনতে পারতেন না, হিন্দি বললে তার গান্ধীর কথা মনে পড়ে। আচ্ছা, এই জন্য বাবা হিন্দি শুনতে পারতেন না। ফলে এইরকম একটা পরিবারে তো ছোটবেলা থেকে, তবে আমার নিজের দাদা ও মনীন্দ্র কলেজে সেই সময়কালে একজন অধ্যাপক ছিলেন, ডক্টর পীযূষ দাশগুপ্ত। আচ্ছা, তাকে খুব মানে কমিউনিস্ট ছিলেন, মার্ক্সবাদী ছিলেন। আচ্ছা, তাকে ওখানটার থেকে মানে সরিয়ে দেওয়া হলো তাকে, ওই সেই কারণে তাকে নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনে দাদা ইনভলভ, মনীন্দ্রচন্দ্র কলেজ, তারপর ইউনিভার্সিটিতে, সেখানটাতে ছাত্র ফেডারেশন। ফলে এই চুইয়ে চুইয়ে এসেছে। আর তারপরে নিজে যখন মানে কলেজে ভর্তি হয়েছি, তখন এরা সব ধরে ফেললো আমাকে, আচ্ছা, যে তখন তো একটা টার্গেট করতে হয়, তো এই ছেলেটা কোন বাড়ির, এই মেয়েটা কোন বাড়ির, তার ব্যাকগ্রাউন্ডটা দেখা হয় তাকে ধরার আগে। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে ফেলেছে, ধরে তখন এই শ্যামল চক্রবর্তী, তারপরে মানে এলাকাতে আর কি, তারপরে তার কিছু পরে সুভাষ চক্রবর্তী, এরা সব ধরে ফেললো। তারপরে ওই যে আমাদের ছিল, তোমরা তো সব চিনবে না, সুনীল রায়চৌধুরী, আগে ছাত্র করতেন হাওড়াতে বিপিএসএফ, পরে আমাদের এখানের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলেন। ওরা সব ওই আটকে দিল আমাকে, এই পার্টি অফিসে দেখা করো, এই করতে করতে যা হয়। আর তখন আমাদের কলেজে হচ্ছে প্রিন্সিপাল ডক্টর লতিকা সেনগুপ্ত, উনি হচ্ছেন এর বারিন চট্টোপাধ্যায়ের ভাইজি। আচ্ছা, অক্সফোর্ডের মহিলা, মানে গলার ভয়েস 4জন পুরুষের মতন গলার ভয়েসটা ছিল। আচ্ছা, এতটা গম্ভীর আর কি। মোটা, আর ড্রিঙ্ক করতেন, গলাটা আরো মোটা। আর তখন করুণাকেতন সেন ছিলেন আমাদের এই কলেজের ছিলেন উনি, আবার তিনি থাকতেন মতিঝিলে। এদের সব দারুণ খাতির টাতির, খুব হাই লেভেল সব। তখন তা ইউনিয়ন করতে দেবে না, ওদের যা নির্দিষ্ট যাদের পছন্দ তাদেরকে দিয়ে করাবেন। তাই প্রথম সেই আন্দোলন শুরু হলো যে ইউনিয়ন করতে দিতে হবে। এই নিয়ে কলেজের মধ্যে সেই অনেক স্টুডেন্ট, তখন মেয়েদের কলেজ এখানটাতে আর ছিল না। আর তারপরেই হচ্ছে মনীন্দ্রচন্দ্র মর্নিং, যার ফলে হচ্ছে মানে সারা দমদম বা বৃহত্তর দমদম ঝাঁকিয়ে পড়ে এখানে। মানে ওই আন্দোলনে কি আপনি যেমন পার্ট নিলেন, তেমনি অঞ্জনা ভৌমিকও পার্ট নিলেন? অঞ্জনা ভৌমিক নিল। আচ্ছা, মীরাকেও মানে ওইভাবে পেয়েছি, কিন্তু মীরার যে বন্ধুরা ছিল সবাই তো রাজনীতি করে না, ওরা একটু রাজনীতির অরবিটের বাইরের ছিল গ্রুপটা। আচ্ছা, কিন্তু আমাদের তো দরকার সবাইকে, আমরা সেই গ্রুপের সাথেও বসতাম, ঝালমুড়ি খেতাম, কুল কিনে এনে সেখানটায় বসে, তেঁতুলের আচার কিনে সেখানে বসেও খেতাম, গল্প টল্প হতো, একটু আমাদেরকে একটু এই মানে
মীরার বন্ধুরা, মীরারা একটু উন্নাসিক ছিল, একটু সেই উন্নাসিকতা নিয়ে আমাদের দেখার চেষ্টা করতো। আমরা ওগুলো গায়ে মাখতাম না, কি করে ওভারকাম করব সেটা কি চেষ্টা করতাম। আর এখন তখন তো ঝগড়াঝাটি হয়নি সেভাবে কখনো। এইরকম একটু আমাদের এখন যেমন বলে মাকুদের একটু মাকু বলে শান্তি পায়, ওই রকম করে একটু হয়তো হতো, ওগুলো আমরা গায়ে মাখতাম না। ইউনিয়ন করলাম, সে সাংঘাতিক মানে মানে সে লড়াইয়ের কথা আজকে মনে হলে ভাবি কি করে করেছি। মানে একটা ক্লাসের প্রিন্সিপাল বক্তৃতা দিয়ে আসছেন যে এটা হবে না, তোমরা সব এই করবে, হাত তুলে ভোট হবে। আর তারপরে গিয়ে মানে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে বক্তৃতা করে বলছি যে ব্যালটে ভোট চাই আমাদের, এই আমাদের অধিকার, এই আর প্রিন্সিপাল বা কলেজ ইয়েতেই থাকেন উনি, কলেজের ক্যাম্পাসে কি একদম বিল্ডিং এর উপরে একটা ঘরে, যে এখানে বসে ড্রিঙ্ক করেন এবং বাইরের লোকজন আসে এখানে, এটাকে বন্ধ করতে হবে, এই হচ্ছে আমাদের দাবি, এর সাথে যুক্ত হয়ে গেল। এই সে মানে সাংঘাতিক লড়াই। তো এই লড়াইয়ে বিরোধিতা করেছি কি পক্ষে থেকেছে আমার ঠিক আজকে আর মনে নেই, তবে আমার মনে হয় বিরোধিতা করেনি এই কারণে, কারণ ওর সাথে আমার বন্ধুত্বের একটা সেতু হচ্ছে যে আমার একজন বন্ধু, যে বন্ধুর সাথে আজও আমার একই রকমের যোগাযোগ রয়েছে, এটি নন বেঙ্গলি মেয়ে নির্মলা মিশ্র বলে, ওরাও বরানগর থেকে একসাথে এক বাসে আসতো। সেই বাসের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়তো, তার সেই, আর ও আমার বন্ধু, তাই আমি আমার কাজ ফুরিয়ে গেল ওদের বাস না আসা পর্যন্ত গল্প গুজব ওগুলো কলেজে বসে আমাদের হতো। এই করতে করতে ওদের সাথে একটা অন্যরকম বন্ধুত্ব, আর আমার ওই বন্ধু ওদেরকে, ওদের মাথাটাকে ও ঠিক করতো গাড়ির মধ্যে যাতায়াতের পথে, এই একটা কমন বন্ধুর থেকে ব্যাপারটা এরকম হয়ে গেছে। তবে সেই রকম বললাম তো রাজনীতি করতো না, সেই বিরোধিতার ক্ষেত্রে যায়। পরে যখন মিরারি যখন মানে মূল স্রোতে পা রাখলেন, আপনি এলেন স্বাভাবিক নিয়মে। মীরা তার আগে যে মানে বুদ্ধদার পূর্বরাগ, এটা আমি ঠিক জানি না কেন। প্রথমত সেই সময়টাতে ওই পিরিয়ডটাতে ইয়ে হলো, আমার তো বিয়ে হলো, এক নম্বর বাড়িঘর দূর ছেড়ে চলে গেলাম শিলপাড়া বেহালাতে, ওখানে থাকি 8 বছর 9 বছর ওখানেই থাকলাম, ছাত্রটা করি, তখন তার মধ্যে এসএফআই তৈরি হয়ে গেছে, অল ইন্ডিয়া করছি এই সমস্ত। আর কলেজে তখন কলেজের সাথে তাই দমদমে আসতেই পারি না, তো কলেজ যোগাযোগ সেভাবে ছিল না। তারপর মাঝে মাঝে খোঁজ খবর আমার ওই বন্ধুর কাছ থেকে নিয়েছি যে মীরা কি করে, এই শুনেছি আছে ইত্যাদি ইত্যাদি। তারপরে আমাদের এই যে বসন্ত কেবিন, মানে এই যে এখন যেখানে ছাত্র যুব অফিস, তা ছাত্র অফিসটার পাশে যুব অফিসটা এখানে, বুদ্ধদা তখন যুবর সেক্রেটারি, আর আমি ছাত্রের এখানে। আমি ওই দুপুরবেলা টালা বুদ্ধদা একা থাকতো, গিয়ে গল্প টল্প করতাম, রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা হতো, বুদ্ধদা কত কবিতা শোনাতো, তারপরে এইসব গল্প গুজব হতো। বুদ্ধদা ওই দেয়ালের দিকে, ডক্টরস লেনের দিকে পেছন দিয়ে বসতেন, চেয়ারটা এইভাবে থাকতো, ওই ঠিক ওই 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 বাড়িটাতে আমি একদিন এক ঝলক যেন আমি মীরাকে দেখলাম, একটা 2তলা 3তলার উপরে কোনো জায়গায় যেন আমি মীরাকে দেখতে পেলাম। তা আমি নাই নিজে বুদ্ধদাকে জিজ্ঞেস করার কোনো প্রশ্নই নেই, কারণ আমি কেন ওকে জিজ্ঞেস করি, আমি তো জানি না যে বুদ্ধদার সাথে ওর কোনো যোগাযোগ আছে বা কবে যোগাযোগ হতে পারে, তাও আমি জানি না। তখন যোগাযোগ ছিল বলে আমার মনে হয়নি। তা ওর মামা বাড়ি না কি যেন একটা, মামা বাড়ি তো না, ওর কার বাড়ি যেন ওখানটাতে, এটা আমি শুনলাম পরে। তারপরে আর মীরার সাথে আমার, বরং মীরার অন্য বন্ধু খুব বিজম ফ্রেন্ড একজন, আর তো পরশুদিনও ফোন করেছে, ওরা ইয়েতে থাকে, টালিগঞ্জের ওইখানে থাকে, ওরা সব বিয়ে টিয়ে হয়ে গেছে, ওরা এইরকমই, আর কোনো খোঁজ রাখি না। পরে আমি যখন শুনলাম 79-এ ওদের বিয়ে হয়েছে, 79-এ আমার আবার মানে মা হয়েছি আমি হাসপাতালে, বুদ্ধদার যতদিন বিয়ে, আমি বিয়েতে যেতে পারিনি। তা আমি তো শুনেছি যে বুদ্ধদা এসেছিল, আমাদের দেখতে এসেছিল হাসপাতালে। তারপরে আমি শুনেছি, আমি খুব অবাক হয়েছিলাম যে বুদ্ধদা কি করে মীরাকে বিয়ে করলো, আমি মেলাতে পারছিলাম না।
তা আমার মানে খুবই একটা কৌতূহল ছিল যে মীরা কি করে পিকচারে এলো। তারপরে আমি তো শুনলাম যে মীরা বোধহয় ওই ইয়েতে লাইব্রেরি ইয়েতে চাকরি করতো না কি করতো এইসব, কিভাবে যোগাযোগটা জানি না। তার পরবর্তীকালে তো দেখলাম যে মীরা, আমি তো অবাক। তারপরে মীরা তো তার আগে শুনে ফেলেছে। এই তারপরে তো যোগাযোগ যেরকম হয় ধীরে ধীরে, ও আমাদের পার্টিতে এসছে, এলাকায় পার্টি করেছে, যেরকম যতটুকু একটা প্রশ্ন, সুভাষ দা তো ওইরকম একজন সাহসী চরিত্র, হ্যাঁ, ওরা ওটা ফ্ল্যামবয়েন্ট একটা ক্যারেক্টার, মানে নায়ক সুলভ মানুষ যাকে বলে, ওরকম ওরা লম্বা চওড়া লোক। সুভাষ দার সঙ্গে আপনার প্রেম হলো কি করে? ওই যে ছাত্র করতে করতেই তো হয় না, কিভাবে হলো সেটা? তা কি করে বলি, কি করে হলো যে কি বলবো, যে মেয়েরা তো সাহসী, আহ, একটু মানে বীরভোগ্যা বসুন্ধরা, হুম 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 ফলে হচ্ছে একটু সাহসী বা সাহসী, একটু ডাকাবুকো লোকজনদের তো বেশি। তখন তো সেই সময়কালে পার্টিও ভাগ হচ্ছে, ছাত্র ফেডারেশনও ভাগ হচ্ছে। মানে আমি যখন ঢুকেছি তখন অলরেডি ধরো আমি 72-তে, 62-তে, হুম তা 62-তে আমি তখন দেখছি যে তখন অলরেডি আমাদের মানে ইয়েতে ভাগ হয়নি, কিন্তু দীনেশ মজুমদারের নেতৃত্বে যে অংশটা বেরিয়ে এসছে হুম সেই অংশটা নতুন করে ছাত্র ফেডারেশন করছে। সেটা হচ্ছে সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, বিমান বসু, বিমল করগুপ্ত বলে একজন ছিলেন, সুবিনয় ঘোষ, হরিনারায়ণ অধিকারী, হুম এই এরা। হুম আর যাদেরকে বিপিএসএফ এর বলে জানতাম, শুনেছি, নাম শুনেছি হুম, তাদের, হুম, সে পল্টু দাশগুপ্ত, তারপরে কমল গাঙ্গুলি, তারপরে গুরুদাস দাশগুপ্ত, হুম, এই যে এরা এরা সব তো মানে পার্টির পক্ষে, প্রো পার্টি, হুম, সংশোধনবাদীদের পক্ষে। হুম, আর আমাদের এরা হচ্ছে প্রমোদ দাশগুপ্ত বা এরা যারা পি সুন্দরাইয়া ইত্যাদি যারা এইদিকে রয়েছে তারা, এই ভাগটা এসেই দেখেছি এই ভাগ। হুম, ফলে ওদের সাথে ওরাও টানবার চেষ্টা করতো, এরাও টানবার চেষ্টা করতো। আর শৈবাল মিত্র ছিল তখন, পরে নকশাল হলো, ও তখন মাঝখানটায় দাঁড়িয়ে আমাদের দিকেই ছিল। আচ্ছা, বরং আমার সাথে শৈবাল মিত্রেরই প্রথম যোগাযোগ, মানে মফস্বলের মেয়ে তো আমি, দমদম মানে মফস্বল, হ্যাঁ হ্যাঁ কলকাতামুখী হচ্ছে তখন সমস্ত মিছিল মিটিংগুলো, ইউনিভার্সিটি কেন্দ্রিক ইত্যাদি। কলকাতায় আমরা আসতাম, মফস্বলের লোক, হুম তাই এসে তখন সেই সময় এদের সাথে যোগাযোগ হতো। হুম স্টুডেন্টস হলে এখানে ওখানে বড় মিটিং হতো, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সপ্তম নৌবহরের বিরুদ্ধে, ভিয়েতনাম থেকে হাত তোলো হুম ইত্যাদি যে বিষয়গুলো, এই আন্দোলনটা হচ্ছে, এই ভাঙার সময় সবাই চেষ্টা করতো কে কাকে ধরবে। হুম তা ওরাও আমাকে ধরে ফেলেছে। হুম এই ধরার থেকেই ধীরে ধীরে এদের সাথে যুক্ত জেলা জেলা সংগঠনে একদিকে দমদম জেলা, আর তারপরে যখন তার থেকে কলেজ করছি, এবং কলেজ মানে তখন একটা শক্তি, তখন তো সবাই শক্তির একটা দেখাতে চাইছে না, হুম, একটা মিছিল হবে, নাইডু কলেজ থেকে যে কোনো মুহূর্তে যে অবস্থাতে হোক 200 মেয়ে নিয়ে আমি উপস্থিত হতাম। হুম, ফলে আমার বাজার দর ছিল দারুণ, হুম, যে মেয়েদের মধ্যে এই তো আচ্ছা, 200 মেয়েকে হ্যাঁ, একসাথে এক ডাকে একটা মিছিলে নিয়ে আসা। ফলে এই এই সমস্ত হতে থাকে। তারপরে সুভাষদা তো দমদমেরই, হুম, ফলে বা দমদমের সংগঠন মেম্বারশিপটা পাই দমদমে, হুম, নাগের বাজার পার্টি অফিস। হুম, ফলে একই জায়গায় পার্টি মিটিংগুলো সেখানটাতে একই হতো এইভাবে। তারপরে এই সম্মেলন এটা ওটা, মানে কাদের সাথে যেন সংগঠন ধরে রাখার জন্য যুদ্ধ, হুম, তারপরে নকশালদের সাথে যুদ্ধ, মানে সত্যিকারের রাস্তায় নেমে যুদ্ধ করে। আমাদের ওই 93/1-এর বউবাজার স্ট্রিটে, যেখানে অন্ধগলির মধ্যে আমাদের পার্টি মানে আমাদের ছাত্র অফিসটা ছিল, হুম, তা আমরাও সেইখানটাতে সব জড়ো করে রাখতাম। ওখান থেকে অ্যাটাক হচ্ছে, আজ অ্যাটাক হবে, এই রকম থাকতো। প্রথমে সেটা সংশোধনবাদীদের সাথে, পরবর্তীকালে সেটা হয়ে গেল নকশালদের সাথে। এই রকম একটা প্রবের মধ্য দিয়ে ধীরে ধীরে এলাম। ইউনিভার্সিটিতে পড়ি যখন, সেই সময় ওই ওরা নকশালরা, তারা তাতে তখনও নামে নকশাল হয়নি, হুম, কিন্তু আদর্শগতভাবে এই স্বাধীন ভট্টাচার্য আর কি, আচ্ছা, হ্যাঁ, এই এই সব
তারা বিমানদাকে ঘিরে ধরলো যে তারা সম্মেলন করেছে সেইটাকে বৈধ ঘোষণা করতে হবে, বিমানদা করবে না। পটুয়াটোলার ওই সামনেটাতে কুটিরামের দোকানের সামনে সেইখানটাতে ঘিরে ধরেছে বিমানদাকে, সেই জায়গায় গিয়ে ওরা তাদের সাথে যে বার করে নিয়ে আসা বিমানদাকে, তখন আমাদের এইসব করতে হতো। তো অনিল বিশ্বাস, অনিল আমার থেকে, আমি কলেজে এতে ঢুকলাম সেই একটা বছর অনিল ছিল, তারপরে অনিল বেরিয়ে গেল ইউনিভার্সিটিতে। আচ্ছা। তা সেই তখন তো কি আক্রমণ, অনিল আমাদের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিল ইউনিয়নের। আচ্ছা। আর সেই সময়টাতে একমাত্র ওদের ইউনিয়ন, ওদের তখন তো প্রিয়রঞ্জন দাস মুন্সি থেকে শুরু করে এই সব হচ্ছে আমাদের সাথে লড়াইটার ইয়েতে ছিল এরা। সুব্রত সবে বিদ্যাসাগরে পরে একটু একটু আসতো, ওখানে তখনও অত পাত্তা পেত না। তাই এই সমস্ত করতে করতে সেইখানে অনিলকে ওরা মারবে। রাখালদা ছিল আমাদের ওই ইউনিয়নের মানে ক্যান্টিনের যিনি ম্যানেজার, তার সাথে সবার সম্পর্ক। নকশালদের জিজ্ঞেস করবে, সিপিআইদের জিজ্ঞেস করবে, কংগ্রেস ছাত্র পরিষদকে জিজ্ঞেস করবে, আমরা সবার সাথে। কিন্তু আমাদেরকে, আমরা বুঝতাম যে আমাদের একটু বেশি ভালোবাসে, বিশেষ করে একটু সুভাষ রমলাকে একটু বেশি ভালোবাসতো। আচ্ছা। তা ওই রাখালদার কাছে খবর থাকতো যে আজকের এই হবে, কিন্তু ওই রকম খবর পেলাম যে আজকে ওরা অনিলকে ধরবে। তা সেই অনিলকে নিয়ে আমি, তোমরা দেখেছো কিনা জানি না, ওই কলুটোলার উপরে না হাসপাতালের দিকে ওখানটা একটা বাইরে একটা টেলিফোন বুথ ছিল, এই ইউনিভার্সিটির গায়ে, আশুতোষ বিল্ডিং এর গায়ে একটা টেলিফোন বুথ ছিল, এখন আর নেই। তা সেই টেলিফোন বুথটা, তা সেইখান থেকে অনিলকে নিয়ে আমরা বেরোলাম, বেরিয়ে একটা ট্যাক্সি ডাকা হলো, ওই বুথের মধ্যে অনিলকে ঢুকিয়ে নিয়ে, অনিলকে নিয়ে ট্যাক্সিটাতে মানে জাস্ট ঢুকেছি, ওরা তখন ওই বোম পটকা পর্যন্ত ছিল, বন্দুক আসেনি। সেই ট্যাক্সিটার পিছনে লাগলো, আমার আজও মনে আছে, সোজা কোথাও না দাঁড়িয়ে চলে গেলাম ওই 64 নম্বর আলিমুদ্দিন স্ট্রিট। তখন ওখানটাতে আমাদের ছাত্রটা তখন দেখতেন, এই আমাদের তোমার হাওড়ার সমরদা, সমরদা যদি উনি দেখতেন, তা সমরদা কে কাছে নিয়ে চলে গেলাম। তখন এই যে অনিলের এই অবস্থা, তার হয়তো প্রেস ট্রেস কি করলো টললো, তা এইরকম তখন নৃত্য ছিল। তো সুভাষদাকে দেখতাম এই যে মিছিল বেরোচ্ছে, ধরো ইয়ের থেকে, ইউনিভার্সিটি থেকে মিছিল বেরিয়েছে, যাবে ধর্মতলা, তখন ওই আমাদের ধর্মতলায় তোমার ওইখানটাতে ওই এর সামনে ওর দোকানটা কেসি দাস, ওই ওই ইয়েটা স্প্লানেড ইস্ট, ওইখানটা অব্দি ছিল আমাদের জমায়েত, আটকে দিত পুলিশ ওখানটাতে, ওইখানটাতে যেত। তা সেইটাতে সেই আনন্দবাজার তারা পার্টি সম্পর্কে, এর সম্পর্কে উল্টো পাল্টা বলেছে। তো সেই মিছিল যাচ্ছে ইয়েতে ধর্মতলা, তার থেকে একটা ভাগ চলে গেল সুতারপিন স্ট্রিট, সে গিয়ে ভাঙচুর করে যা খুশি করে চলে এলো সেখান থেকে। বা পার্টিতে খুব ইয়ে হলো, সুভাষকে নিন্দাবন্ধ করা হলো সেক্রেটারিয়েটে বসে। তারপরে বেরিয়ে প্রমোদ দা জ্যোতিবাবুকে বলছে, তা করবে কি ছেলেরা, এইটা করবে না করবে কি। ওখানটাতে বলতে হয়েছে যে এটা করা ঠিক হয়নি, কিন্তু প্রমোদ দাও বলছেন যে তাহলে ওরা করবেটা কি। তারপরে কি সুভাষদার মাথার থেকে যে কি বেরোতো, এই সবগুলি তো দেখেছি একটা। অথচ একটা যে কোনো আপৎকালীন সময় ভীষণ ধীর স্থির, এটা দেখেছি। অ্যারেস্ট হয়ে গেল, সেই সময়টাই বুঝলাম যখন 65-এ অ্যারেস্ট হলো ওই ইয়ের থেকে, তোমার তখন ট্রাম ভাড়া মুভমেন্ট চলছে, সেই সময়কালে বিমানদা শুধু বাইরে, আর ধীরে ধীরে এরা সবাই প্রায় অ্যারেস্ট হয়ে গেছে। ইউনিভার্সিটি ট্রাম শ্রমিকরা থেকে শুরু করে শিক্ষকরা, তখন তো এটা সর্বাত্মক একটা জায়গায় আমাদের এই ট্রাম ভাড়া বৃদ্ধির আন্দোলনটাকে তখন সবাই সাপোর্টটা দিতে শুরু করেছে, গণতান্ত্রিক বাম শক্তি সকলেই সেই সময়। তা বিমানদা অ্যাবসকন থেকে থেকে, বিমানদা তখন কাজ করতেন, বিমানদার সাথে আমরা মিট করতে যেতাম। নাম শুনেছি কিনা জানি না, তুহিন বেরা ছিল আমাদের এই মানিকতলাতে, তুহিন বেরা ছিল, ছাত্র করতো, কাউন্সিলরও হয়েছিল এক সময়। এই ও, আমি, তারপরে প্রলয় দাশগুপ্ত বলেছিল, ও অ্যাবসকন ছিল সেই সময়। তা এদেরকে নিয়ে আমাদের নানান জায়গায় গিয়ে কি প্ল্যান প্রোগ্রাম করতে হতো। বিমানদা ঘুরে ঘুরে ট্রাম ভাড়া মুভমেন্টে আমাদের উত্তর 24 পরগনা জেলা
এবং কলকাতা, এগুলো ঘুরে ঘুরে সেই মিটিংয়ের অ্যারেঞ্জ করা, অমুক করে, এগুলি আমরা করতাম টরতাম। তো সব এই সব হতে 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 ট্রামভাড়া মুভমেন্ট, তারপর সেটাতে এসে গেল খাদ্য আন্দোলন, এসে গেল তার সাথে। সে বিশাল মুভমেন্ট হলো সারা রাজ্য জুড়ে, বিশেষ করে কলকাতা, উত্তর উত্তর চব্বিশ পরগনা তো তখন উত্তর দক্ষিণ মিলিয়ে, হুম। নদিয়া, আনন্দ হাইত ইত্যাদি সব ব্যাপারটা তখন তো ঘটে গেল। তা সেই সময়কালে জেল থেকে সুভাষদা একটা চিঠি দিয়েছিল। আপনাকে? সেই চিঠিটাতে ছিল হুম। যে মানে যৌথ জীবনযাত্রার ক্ষেত্রে আমার কোনো ভাবনা চিন্তা আছে কিনা এটা জানার জন্য। আচ্ছা আচ্ছা মানে এই হচ্ছে প্রেম নিবেদন। আচ্ছা। তারপরে তো বেরিয়ে এসছে, তো বেরিয়ে তখন আপনি আপনি কি করলেন? মানে আমি কিছু বলিনি, আচ্ছা। আমি ওদের মানে বাড়ি যেতাম। আপনি আর পাল্টা চিঠি আমি দেননি? আমি কোনোদিন মানে জেলে যাইনি দেখা করতে, 1 বছর ছিল জেলে। হ্যাঁ। আমি কখনো যাইনি দেখা করতে, পার্টির নির্দেশও ছিল না, হুম। যাইওনি। বরং আমি তো মানে কোরিয়ার হিসেবে বহু ক্ষেত্রে কাজ করতে হয়েছে। হুম। এই বিয়েতে বুদ্ধদার আমি তোমার ওই বিয়েতে ওই বাধাঘাটের ওপাশটাতে, হাওড়ার ওই যে ওই দিকটাতে, হুম। ওখানটাতে শালকিয়ার ওপাশে মীর বাজার বলে একটা জায়গা আছে, মীর বাজার। হুম। আমার মনে আছে সেইখানে বিমান দেখে একটা ইয়ে দিতে হবে, সে বুদ্ধদার আমি গেছি। হুম। আর দুজনেই একটু অন্য সাজে গেছি, কিন্তু তা সত্ত্বেও ওখানটাতে আমরা প্রায় ধরা পড়ে গেছিলাম আচ্ছা। বিমানদার সাথে দেখা করতে গিয়ে। তাই এইরকম অবস্থাতে তো জেলে যাওয়া তখন আমার পক্ষে সম্ভব নয় আর কি। ওদের বাড়িতে একটু যেতাম, একটা নিজের সব কাজের ফাঁকে ওদের বাড়ি যাওয়াটাতে একটা মনের মধ্যে একটা একটু শান্তি পেতাম, তাতে ভাবতাম যে একটা বোধহয় আলাদা করে কিছু ভাবছি, আচ্ছা যে এইরকম হয়ে যায়। আচ্ছা। একটা সুভাষদাকে নিয়ে এত কথা হচ্ছে, একটা শেষ একটা প্রশ্ন আমি সুভাষদা প্রসঙ্গে করতে চাই। সেটা হচ্ছে যে পিডিএস যখন তৈরি হয় তখন বলা হয়েছিল সময় প্রতিদ্বন্দ্ব সৈফুদ্দিন চৌধুরীর সঙ্গে সুভাষ চক্রবর্তী বেরিয়ে আসছেন, যদিবাবু নাকি আটকে দিয়েছিলেন। ঘটনাটা আসলে কি? সত্যি কি এমন কিছু ঘটেছে? দেখো, সুভাষদা একটা কথা বলতেন যে পার্টি তৈরি করার ক্ষেত্রে আমার ঘাম রক্ত মিশে আছে, আমি সেই পার্টিটা ছাড়বো কেন? কারণ এই যে সংশোধনবাদের হাত থেকে যখন নতুন পার্টি তৈরি হচ্ছে, সেই সময়টাতে ছাত্ররা যে, ওরা তো তখন ছাত্র আর কি, আন্দোলন করে ছাত্র, কিন্তু ছাত্রদের যে ভূমিকা ছিল সেই সময়টাতে, এবং বিশেষ করে পার্টি এদের উপরে যে নির্ভরতা ছিল সেই সময়কালে, সেই নির্বাচন করতে বিনয় চৌধুরীকে জেতাবার জন্য বর্ধমানের কোন গ্রামে শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, শ্যামলদার একটা বইয়ের লেখায় পড়বে, আমি সুভাষদার কাছ থেকে শুনেছি যে কি কষ্ট ওরা সেই সময়টাতে করেছে সেখানটাতে। এবং এই পার্টি মানে ছাত্র সংগঠন করার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে নিজেদেরকে আদর্শটাকে পৌঁছে দেওয়ার যে কাজ, এটা একটা ছাত্ররা বিশাল কাজ করেছে। এবং এই ছাত্রদের আন্দোলন সংগ্রাম, এই সমস্ত কিছুর মধ্য দিয়েই তো যদি তুমি শেষ পর্যন্ত ট্রাম ভাড়া বৃদ্ধি আন্দোলন এবং খাদ্য আন্দোলনটাকে ধরো, তাহলে পরে 67-এ যে যুক্তফ্রন্ট সরকার তৈরি হলো, সেই যুক্তফ্রন্ট সরকার তৈরি করার যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা কিন্তু ছাত্ররা তৈরি করেছে। এবং ছাত্রদের সম্পর্কে এই মূল্যায়ন, পার্টিতে যে মূল্যায়ন হয়েছে তাতে ছাত্র সম্পর্কে পার্টির এই মূল্যায়ন, আচ্ছা। এবং ফলে এরা পার্টির একটা স্তম্ভ এই পার্টি তৈরি করার ক্ষেত্রে। কাজে সুভাষদা কখনোই এই পার্টি ছেড়ে যাওয়ার কথা ভাবেনি। এবার সৈফুদ্দিন বা সমীর, ছাত্র আন্দোলন, দেখো ছাত্রটাই তো হচ্ছে এমন একটা সময়কাল যেটা এই বুড়ো বয়স পর্যন্ত ভোলা যায় না। এখনো যখন কলেজের সামনে দিয়ে এই আমি ময়ূকের মিছিল করতে গিয়ে, ময়ূকের মিছিল করতে গিয়ে যখন এই কলেজের পাশ দিয়ে যাচ্ছি, বা তখন একটা আলাদা অনুভূতি, একটা পুরনো একজন, হয়তো কলেজে স্কুলে সেরকম বন্ধুত্বও ছিল না, তথাপি যদি তুমি স্কুলের একজন কাউকে দেখো, যে সেই ছোট্ট বলের একটা আলাদা অনুভূতি তৈরি হয়, ফলে এই আবেগটা থাকে। সমীর, শফি, এরা তো সবাই আমাদের ছাত্র পার্টির খুবই সম্ভাবনাময়, খুবই ইয়ে ভূমিকার ছিল এরা। কাজী সুভাষদা খুব ভালোবাসতো, ভালোবাসাটা খুবই স্বাভাবিক। এবং একটা ব্যাপারে বিষয়ে শফি এবং সুভাষদা একেবারেই একমত ছিল, যে কথাটা সুভাষদা তার লাস্ট যে বক্তব্য, সেটা হচ্ছে বোধহয় 24শে জুলাই আমার যতদূর মনে হয়,
27শে জুলাই সুভাষদা হাসপাতালে ভর্তি হয়েছে। 24শে জুলাই বোধহয় ওর একটা ইন্টারভিউ নিয়েছিল তখন, 24 ঘন্টা থেকে বা এই এবিপি থেকে যে কেউ, যেখানটাতে পরিষ্কার কি সুভাষদা বলেছিল যে মানে এই বিভাজন রুখতে গেলে পরে বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার এই নয়া অর্থনীতি সবকিছুর বিরুদ্ধে লড়াই করতে গেলে পরে যে এখনো অসাম্প্রদায়িক কংগ্রেস তার সাথে শত্রুতামূলক মনোভাব রেখে এগোনো যায় না, তাকে সাথে নিয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, কারণ সাম্রাজ্যবাদ বিরোধী এই পয়েন্টটাতেই তো সৈফুদ্দিন চৌধুরী হ্যাঁ এইখানটাতে বিতাড়িত। সুভাষদা সৈফুদ্দিন একমত ছিল এই ব্যাপারে। এখন এই ব্যাপারে একমত ছিল, সেই মতটা পার্টিতে প্রাধান্য করাতে পারা যায়নি। সে তোমরা জানো, অনেক কেরল তার এক রকমের অভিজ্ঞতা, আমাদের এক রকমের অভিজ্ঞতা, এই সমস্ত মিলিয়ে তাই নিয়ে একটা ছিল কনফ্লিক্ট তৈরি ছিল। হ্যাঁ। তা এই ব্যাপারটা থেকে নিয়ে আমি পার্টিতে কথা শোনাতে পারলাম না বলে আমি বেরিয়ে যাব, এই এই মনোভাবটা সুভাষদার ছিল না। আচ্ছা, সুভাষদা ওরা পার্টি তৈরি করবে বলেছে, সুভাষদা বলেছে দেখো পার্টির থেকে বেরিয়ে গিয়ে কোনোদিন পার্টির বিরুদ্ধে লড়াই করা যায় না, পার্টির বিরুদ্ধে লড়াই করতে হলে পরে ভেতরে থেকে লড়াইটা করতে হয়, পার্টির থেকে বেরিয়ে গেলে পরে আমার কি মূল্য আছে, পার্টির কাছে তো আমার কোনো মূল্য নেই সেই সময়কালে, লড়াইটা ভেতরে থেকে লড়াইটা করতে হয়। এই নিয়ে ওদের মধ্যে এই মতভেদটা এইভাবেও ছিল, ওরা ধরে নিয়েছিল যে সুভাষদা ওদের সাথে বেরিয়ে যাবে, কিন্তু সুভাষদা কখনোই ওদের এই অ্যাসিওরেন্স দেয়নি যে সুভাষদা অমুক দিন বেরোবে, অমুক সময় বেরোবে, তোমরা বেরো আমি দেখছি। বা জ্যোতিবাবুরও কোনো ইনফ্লুয়েন্স এই ব্যাপারটা এটা ছিল না। এটা হয়নি, জ্যোতিবাবুর তো নিশ্চয়ই বলেছে, হুম, জ্যোতিবাবু তো প্রসঙ্গ যখন যদি এইরকমই তোমরা কোনো সাংবাদিকরা হয়তো প্রশ্ন করেছে জ্যোতিবাবুকে, হুম, তখন জ্যোতিবাবুর সাথে নিশ্চয়ই সুভাষদার এই ব্যাপার নিয়ে কোনো না কোনো আলোচনা হয়েইছে বুঝতে পেরেছি। সুভাষদার সাথে। কিন্তু আর যদি বলো আমার যে মনোভাব ছিল, হুম, আমার মনোভাবও সেই সময় মানে সুভাষদার ভিতরে আমি যে গুণগুলোর কথা বলছি সেই গুণের একটা হচ্ছে যে সুভাষদা কিন্তু আমাকে কখনোই শুধু একজন তার পরিবারের একটা বাধ্যতামূলক একজন মহিলা তার নয়, হুম, সুভাষদা আমাকে একজন কমিউনিস্ট হিসেবে, সুভাষদা আমাকে তার একজন সহকর্মী হিসেবে এবং মতামতের পূর্ণ মর্যাদাটা সুভাষদা চিরকাল দিত। ও একটা কোন কাগজে আমি দেখেছিলাম পরে একটা ইন্টারভিউতে বলেছিল যে আপনি কাউকে ভয় পান না, আপনার সমাজ বলছে আমি শুধু রঙ্গলার সমালোচনার ভয় পাই, এটা বলেছিল সুভাষদা। আমি জানতাম, ও আমার পরিষ্কার মতামত জানতো হুম, যে আমি কখনোই ওকে পার্টি থেকে বেরিয়ে যেতে দেব না, হুম, সেটাও জানতো। কাজেই এটা একটা সমীর ওদের একটা ভুল ধারণা ছিল যে সুভাষদা, বরং আমি সমীরকে ফোন করে ডাকিয়ে আনলাম, সমীরকে আমি বললাম যে সমীর আমি জ্যোতিবাবুকে কথা দিয়েছি, হুম, তুই জ্যোতিবাবুর সাথে দেখা করবি, কথা বলবি, হুম, তুই যাস না, ও প্রেস কনফারেন্স করবে হুম, চলে যাবে বিকেলে, হুম, আমি যে প্লিজ তোর যা যা গ্রিভান্স আছে, তোর যা যা বক্তব্য আছে সবটা তুই জ্যোতিবাবুকে বল, হুম, আর আমি তোকে কথা দিচ্ছি আমি টাইম টু টাইম তোকে সমস্ত বিষয়টা মিটিয়ে ফেলার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা আমি তৈরি করে দেবো, আচ্ছা, প্লিজ তুই যাস না, হুম, এই সর্বনাশ তুই পার্টির করিস না। হুম, তা ওকে জ্যোতিবাবুর কাছে পাঠালাম দুপুরবেলা, ও হুম, গেল জ্যোতিবাবুর ওখানে, হুম, জ্যোতিবাবুকেও বলে এলো হুম, যে ও যাচ্ছে না, হুম, ও আমার বাড়ির থেকে গেল জ্যোতিবাবুর ওখানে, হুম, কিন্তু জ্যোতিবাবুর বাড়ির থেকে ও আর আমার বাড়িতে এলো না, আচ্ছা, ও সোজা এখান থেকে প্রেস কনফারেন্স করতে গেল, তো শুনি যে ও ছেড়ে দিয়েছে। কাজী জ্যোতিবাবুর তো ভূমিকা নিশ্চয়ই আছে, হুম, জ্যোতিবাবুর ভূমিকা থাকবে, কিন্তু আমি এটা যত সবাই বলে আমি যে কখনো ও পার্টি থেকে বেরোতো না, কারণ ওর এই একটাই বক্তব্য ছিল যে এই পার্টি আমার নিজের হাতের গড়া পার্টি, আমি কেন এই পার্টি ছেড়ে চলে যাব, পার্টিকে আমার কথা শোনাতে আমি পারছি না, আমি সংখ্যাগুরু সংখ্যালঘু এই বিষয় আছে, ওরা আজ বুঝবে না, কতদিন পরে বুঝবে, অনেকগুলো বিষয় সুভাষদা বলেছে যা আজকে তারা বুঝতে পারছে হুম, যে সমাজকে বাদ দিয়ে কিছু হয় না, হুম, সমাজের অধিক মানে সব বেশি মানুষরাই হচ্ছে তারা যে বিষয়ে বিশ্বাস রাখে, ভরসা রাখে, হুম, তাকে আঘাত করা যায় না। হুম, সুভাষদাকে কতবার সমালোচিত হয়েছে বা সেন্সার হতে হয়েছে, সুভাষদাকে কেউ পুজো কমিটির মেম্বার করে রেখেছে, কোথায় প্রেসিডেন্ট করেছে পুজো কমিটির, হুম, তার জন্যে সুভাষদা অমুক জায়গায় প্রতিমা দেখতে গেছে, অমুক জায়গায় গেছে, বলে যে হাজার হাজার মানুষ যে বিশ্বাসের জায়গায় আছে হুম, আমরা তাদের থেকে নিজেদেরকে,
আমাদের তখন ছাত্র সভা সমিতি হবে ছুটির দিন দেখে, ছুটি কি পুজোর মধ্যে কাজকর্ম নেই, এই সময় মিটিং হবে। সুভাষদা বলতো নো, হতে বিমানদার সাথে নিয়ে সমস্যা হতো, যে দীনেশদার সাথে, যে কেন মানুষ যখন মানুষ আনন্দ উৎসবে মত্ত হয়ে থাকবে, আমরা তার বাইরের থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি কেন? তাহলে ওদের থেকে তো আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমাদের ওদের সাথে মিশে গিয়ে থাকতে হবে। তো সেটাই এখন এই তো যে দেখা যাচ্ছে, মনোভাবটা, সেই ক্লাব মনোভাবটা করতো বদলেছে। সুভাষদা, ক্লাব সংগঠন করতো, কত সমালোচনা হয়েছে ক্লাব সংগঠন করতো বলে। তাই আজকে তো পার্টিকে বলতে হচ্ছে যে ক্লাবে ঢুকতে হবে, পুজোতে ঢুকতে হবে, সবকিছু করতে হবে। সুভাষদা ক্ষুদিরামের জন্মদিন মৃত্যুদিন পালন করার কথা বলেছে, খুব সুভাষদা সংশোধনবাদী, হুম, সমালোচিত হয়েছে। বিবেকানন্দের জন্মদিন করার কথা বলেছে, সমালোচিত হয়েছে। তো আমার সামনে হুম, তা আজকে তো এই সব করতে হচ্ছে, হুম। কারণ এইটাই আমাদের সমাজ, এইটাই আমাদের সংস্কৃতি। এই যে সুভাষদার হাত ধরেই সুজিত বসুর উত্থান, কিন্তু পরবর্তীকালে মানে কার্যত বলা হয় তো সুভাষদারই শিষ্য। তো এই সুজিত বসুর আজকে অনেকেই বলেন যে বদলে গেছেন, হ্যান ত্যান, এই ব্যাপার স্যাপার বলেন আর কি। আপনার সুজিত বসুকে নিয়ে মূল্যায়ন কি? মানে দেখো, এখন তো আর মূল্যায়নের কোনো প্রশ্ন নেই। ও একটা আলাদা রাজনীতির সাথে যুক্ত আছে, আমি একটা আলাদা রাজনীতির সাথে যুক্ত আছি। সুভাষদা থাকাকালীনই ও সুভাষদার এগেনস্টে দাঁড়িয়েছে হুম, ভোটে, ও আমার এগেনস্টে ভোটে দাঁড়িয়েছে। হুম, কাজেই সেই ভাবাভাবির জায়গাটা এখন সম্পূর্ণ রাজনীতির জায়গা। কিন্তু যদি নিরপেক্ষভাবে আমাকে বলতে বলো, তাহলে আমি বলবো যে সময়কালে সুজিত চলে গেছে, আর একটু অপেক্ষা করতে পারতো সুজিত। একটা কিছু কিছু ভুল সুজিত করেছে, হুম, কিছু অন্যায় পার্টি করেছে, সেই সময়টাতে মাঝখানটায় থেকে সুভাষদা চেষ্টা করেছে এটাকে মেটাবার, কিন্তু সুজিত সেই সময়টা দেয়নি। সুজিত তখন ভেবেছে যে এর থেকে বেরিয়ে গিয়ে ও যা হয়, কম বয়স, দেখে নেব, একটা চ্যালেঞ্জিং যে মনোভাবটা, হুম, সেই মনোভাবটা তো থাকেই না। হুম, তা সেই সমস্ত ক্ষেত্রে দাঁড়িয়ে ও চলে গেছে। কাজেই চলে যখন গেছে সেই সময় খারাপ লেগেছে, খুব ভালোবাসতাম। তাছাড়া একটা প্রমিজিং হুম, পার্টিতে ভালোবাসাটা এইরকমই, যে আমার একটা প্রমিজিং ছেলে, হুম, তরুণ প্রজন্মের ছেলে, হুম, কাজেই সেই স্নেহ নিম্নগামী, হুম, সেই দিক থেকে খারাপ লেগেছে চলে যাওয়াটা। কিন্তু তারপরে যেটা হয়, আদর্শের থেকে বড় তো কিছু থাকে না। হুম। কাজেই আমার মতবাদ আর মতবাদ সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। হুম। কাজেই আজ আর ওর সম্পর্কে তো আমার নতুন করে ভাবনার কিছু নেই। আপনাদের সময়কার বামপন্থা আর এই প্রজন্মের বামপন্থা, এর মধ্যে কি কোনো ফারাক আছে, নাকি একই ধারা যা বয়ে এসছে নতুন প্রজন্মে? আপনাদের যে ধারা ছিল, মানে আপনাদের দর্শন, আপনাদের বোধ, আপনাদের আদর্শ। দেখো, একটু একটু অতীতে যা ছিল সবই ভালো, নতুন যা কিছু খারাপ, এইটা তো বলতে পারি না। আহ, এটাও তো নানান পরীক্ষার মধ্য দিয়ে দিয়ে বামপন্থাকেও তো এগোতে হচ্ছে। হুম, কমিউনিস্ট পার্টি এক, আর বৃহত্তর বামপন্থা বামপন্থী তার জায়গাটা আরো অনেক বড় প্রশস্ত জায়গা নিয়ে। হুম, কাজেই আমার আমার মতবাদ, হুম, সেই মতবাদটা আমি বামপন্থী যারা কমিউনিস্ট নয়, অথচ তারাও একটা পরিবর্তন চায়, তারাও দক্ষিণপন্থী নয়, হুম, তাদেরকে জয় করা, হুম, এই জায়গাটায় করতে গেলে পরে তো নতুন নতুন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েই আমার যেতে হবে। হুম, যে ধরো বিমান, এখন তো আমাদের সামনে মানে প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে বিমান বসু বামপন্থার, হুম, যাদের বৃহত্তর শক্তিকে নিয়ে বিমানদা এগোবার চেষ্টা করছে, তাই নিয়ে পার্টিতে বৃহত্তর জায়গাতে নানান রকমের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই আজকে এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছে। হুম, কাজেই যত বেশি এগোবে, যত আধুনিকীকরণ, তো তার মধ্যে কিছু হবেই। হুম, পুরনো কে ছেড়ে একটু নতুন পরীক্ষা নিরীক্ষা, হুম। এই জায়গায় তো যেতেই হবে। এটা কিছু ক্ষতিকারকও নয়, এটা কিছু অপ্রয়োজনীয় নয়, বা এটা অতিরিক্ত কিছুও নয়। আচ্ছা, এটাই একটা বাস্তবতা আচ্ছা, সেই জায়গাতে। আচ্ছা। আপনাকে দীর্ঘ সময় আপনাকে ব্যস্ত রেখেছি। হ্যাঁ, আহ, আমার পরে মনে একটা পড়লো যে আমি ওই সুভাষদার বীরত্বের কথা বলতে গিয়ে হ্যাঁ, সুভাষদার কিছুই বলিনি। হ্যাঁ, আমি ম্যাকনামারা সুভাষদার বলিনি, আচ্ছা, যে শেষ তোমরা দেখোনি হুম, যে সে কি মানে একটা মানে যুদ্ধক্ষেত্রের সেনাপতি, এই যে কোনো জায়গায় ধরো রাস্তা আটকে দেয়। হুম, আমি দেখেছি, গঙ্গাসাগর থেকে ফিরছি আমরা,
রাত্রবেলা হঠাৎ করে ওই কি ভূতনির মন না কি আছে ওখানটায়, সেই সব গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ। কি না ওখানটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, লোক সব আগুন টাগুন জেলে সব এইসব কাণ্ড করছে। তো সুভাষদা খানিকক্ষণ ভাবলো, ভেবে ওই পুলিশ সাথে নিয়ে এগিয়ে এলো। এসে ওই জিজ্ঞেস করলো যে নেতা কে, মানে এই যে পথ অবরোধ হয়েছে নেতা কে, এখন কেউ বলে না আমি নেতা। হ্যাঁ, তা বলে যে দেখুন যা হওয়ার তো হয়ে গেছে, যে চলে গেছে তাকে তো ফেরত পাবো না, আগে আমরা তার প্রতি একটা শ্রদ্ধা জানাই, বলে সব ওখানে 1-2 মিনিট নীরবতা করে দিল। আচ্ছা। 2 মিনিট নীরবতা করে দিতে সব স্তব্ধ হয়ে গেল। তারপরে হচ্ছে যে কি করতে হবে, কেউ বলছে অমুক করতে হবে, কেউ বলছে এই করতে হবে। তা ঠিক আছে, পুলিশকে ডেকে তক্ষুনি বলে ব্যবস্থা করে করিয়ে দিল। এই যে মানে কি বলবো আমি, এরকম অনেকগুলো রাস্তায় চলতে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে যে মন্ত্রীদের আমি দেখছি, একটা কাঁচরাপাড়া থেকে একটা মিছিল করে ফিরছি আমরা, কয়জন মন্ত্রী আমরা একসাথে সুভাষ দ্বারা ফিরছে, সেই শান্তি ঘটক ছিলেন, আরো কতজন মন্ত্রী, সব আমরা বারাকপুর থেকে ওই ইয়ে দিয়ে ফিরছে। বিরাটির ওখানটাতে এসে সেখানটাতে ওই রকম রাস্তা অবরোধ, বিরাটি ছাড়িয়ে এসে এয়ারপোর্ট গেটের আগে, সেই সাংঘাতিক এই অবস্থা। তা সেইখান থেকে কি করে কি হবে, তা সেইখানটাতে কেউ কেউ নামছে না, সব ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সুভাষদা নেমে এলো, তাদের কথা শুনলো, তাদের প্রতি একে ওইখান থেকে একে ফোন করলো অসীম দাশগুপ্তকে, তারপরে ওই সব ব্যবস্থা করে পুলিশ ফাইল সাথে সাথে ওখানটায় ব্যবস্থা হয়ে গেল। এই সব মানে না সাথে চললে বোঝা যায় না যে লোকটার প্রথমত তাৎক্ষণিক বিষয়গুলোকে ট্যাকল করার ক্ষমতা, আর সাথে সাথে কিছু ভাববার যে বিষয়, এবং ওই 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 গ্রহণযোগ্যতার জায়গাটা হ্যাঁ। রয়েছে, মানুষ ওইভাবে এইসব গ্রহণ করতেন, সেটাও তো একটা ব্যাপার। এই যে আমি আমি বললাম ভাবি মাঝে শুরুতেই মাঝে। যে বললাম যে জননেতা, আবার এই মানুষই সল্টলেক স্টেডিয়ামে কি জানো Hope 86 হোপ 86 করে কত কাণ্ড করিয়ে ফেলেছে সেই সময়কালে। জ্যোতি বসু সারা রাত বসে প্রোগ্রাম দেখছে, এসব তো আছে। এটা একটা বই, মানে একটা বৈচিত্র্য, এত বৈচিত্র্য মানুষটার এবং চরিত্রে। এবং এবং সুভাষদা বেসিক্যালি একটা উপন্যাস, গল্প নয়। সত্যি আমি বলছি তোমাকে, আমি বইটা দিতে পারবো না, আমার কাছে একটা বই আছে, সে বইটা হচ্ছে অন্য সুভাষ বইটার নাম। আচ্ছা। বইটা 2000 সালে তখন এক ভদ্রলোক হিমাংশু চট্টোপাধ্যায় বলে, উনি বইটার একটা কোন কাগজের যেন রিপোর্টার ছিল না, 4টা কাগজ চালাতো, তা সেইটাকে ইয়ে করেছিল, একটা সংকলন করেছিল। আচ্ছা। মানে 2000 সালে, সুভাষদা মারা গেছেন 2009-এ। 10 বছর আগে একটা মানুষ সম্পর্কে মূল্যায়ন, সেই মূল্যায়নটা করেছে কারা, এই সমাজের সমস্ত বিশিষ্ট মানুষেরা। আচ্ছা। মানে সোমনাথ চট্টোপাধ্যায় থেকে তোমার মানে ব্যবসায়ী, খেলোয়াড়, দোকানদার, সিনেমা, মানে যত সমাজের যত মানুষ আছে বিভিন্ন দিকের যারা, আমি নিজে সেই ভাবি যে এই মূল্যায়ন আর 10 বছর পরে মারা যাওয়ার পরে ওর যে মূল্যায়ন, যে একটা মানুষ সম্পর্কে 10 বছর আগে যে মূল্যায়নটা করেছিল, 10 বছর পরে তার মূল্যায়ন অন্যরা যখন করছে, সেখানটায় খুব একটা বেশি ফারাক কিছু নেই। বইটার নাম হচ্ছে অন্য সুভাষ। আমি ভাবছি ওটার একটা নতুন মানে ইয়ে করবো আর কি, হ্যাঁ, ওটা সেরকম ভদ্রলোক মারা গেছে। আচ্ছা। তাই মানে আমি খুঁজে পাচ্ছিলাম না, ওটা করতে গিয়ে যদি আবার কোনো ঝামেলায় পড়ি। তারপরে আমি ওর বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ করলাম। আচ্ছা। তারপরে তারা কেউ নয়, প্রকাশক হিসেবে যার নামটা আছে তাকে আমি পেলাম। সে বললো যে দেখুন, ওই আমার বইয়ের দোকান তুলে দিয়েছি, প্রেস তুলে দিয়েছি, আপনি যা খুশি করুন। আমি যে আপনাকে আমার কিছু দিতে হবে, বললো আমাকে কিচ্ছু দিতে হবে না। কপিরাইট ফ্রি, তার মানে ওটা কোনো চাপ নেই, আপনি করতেই পারেন। বললো আমাকে কিচ্ছু দিতে হবে না। তা ভাবছি আমি ওইটাকে করবো। থ্যাংক ইউ তোমাদেরকেও। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরের ভোটেও যেন আপনাকে পায়।